আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি প্রথম ক্লাস অ্যাটেন্ড করতে পারছি ভাইয়া। আচ্ছা, সমস্যা নাই, আমাদের রেকর্ড আছে, আমরা রেকর্ডগুলা ইউটিউবে আমি দিয়ে এরপর আপনাদের গ্রুপে লিংক দিয়ে দিব। আর গ্রুপটা এখনো ক্রিয়েট করা হয় নাই। তো এক কাজ জি। করবেন সবাই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে আমি লিংক দিয়ে দিব, সবাই একটু কাইন্ডলি নিজে থেকে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। এরপরে আমি হচ্ছে কখন হলো কাল। বানাবেন? জি। কখন বানাবেন? ক্লাস শেষ হইলে বানাই দিব। আচ্ছা। আর এরপরে হচ্ছে হলো কালকে সকালে আমি লিংক দিব, কারণ সবাই আজকে রাতের মধ্যে জয়েন হয়ে গেলে তারপর সকালে লিংক দিলে আর কি ইজি হয়, নাহলে সবাই যখন এক একজন একজন পর পর ঢুকে, তো তখন হচ্ছে আগের জন যে ঢুকে লাস্ট ঢুকে সে আর আমি মেসেজ দেওয়ার পরে ওই মেসেজগুলো দেখতে পারে না, তো আবার সে মেসেজ দেয় যে ভাইয়া লিংক পাইনি লিংক পাইনি। তো লিঙ্কগুলো নর্মালি আমি হচ্ছে আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে দিব, সেই সেই সাথে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব। ফার্স্ট একটা ক্লাস আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল, ওইখানে আমরা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন কোর্স ইন্ট্রোডাকশন অ্যান্ড আদার্স যে আপনাদের জেনারেল প্রশ্নগুলো থাকে, ইন জেনারেল যে কোর্স রিলেটেড আপনাদের যে কোনো প্রশ্ন ওইগুলো আমরা নিছি। তো আজকে থেকে হচ্ছে আমাদের মেইন লার্নিং লেসন যেগুলো এগুলো শুরু হবে। আচ্ছা, আমার স্ক্রিন মেবি দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া দেখতে পাচ্ছি। তো অনেক ছোট। আহ, ছোট মানে লেখা ছোট ছোট? জি, লেখাগুলো অনেক ছোট, বোঝা যাচ্ছে না। আহ, আচ্ছা, wait। এই না, এটা তো এমনিতে আমার ওয়ালপেপার বা এই পিসির স্ক্রিন, আপনার নর্মালি হচ্ছে উইন্ডো দেখতে পারলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা হচ্ছে আজকে আমাদের প্রথমত ফার্স্ট একটা সফটওয়্যার ইনস্টলেশন দেখব, এরপরে হচ্ছে আমরা সেকেন্ড ক্লাসের যেটা, কারণ আমাদের এই ডাটা এন্ট্রিতে তেমন কোনো বেশি ফার্স্ট ফেজে আমাদের সফটওয়্যারের দরকার নেই। আমাদের ফার্স্ট ফেজে আমরা শিখবো হচ্ছে গুগল। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে বা কোনো? আচ্ছা, ঠিক আছে। যদি আমি কথা বলতে থাকি তাহলে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আগে একটু হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমি নোটিফিকেশন পাইলে এরপরে আমি যখন আপনাদেরকে কথা বলতে বলবো তখন কথা বলবেন, তাহলে আর প্রবলেম হবে না। ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের হচ্ছে যে সেকেন্ড ক্লাস অ্যান্ড থার্ড ক্লাস যেটি বলেন, সেকেন্ড ক্লাস আমাদের। তো এখানে আমরা মেইনলি দেখি হচ্ছে হলো সফটওয়্যার ইনস্টলেশন। এখন আমাদের যে ওয়ার্ড, আমরা যে ডাটা এন্ট্রির কোর্সটা দেখতেছি বা করতেছি, এখানে আমাদের সফটওয়্যার বলতে দুইটা জিনিসের দরকার হয়। একটা হচ্ছে হলো অফিস অ্যাপ্লিকেশন, আর আরেকটা হচ্ছে হলো গুগলের যেটা হচ্ছে ওয়ার্ক স্পেস থাকে সেটা। এখন গুগলের ওয়ার্ক স্পেস কোনটা? এই যে এইখান থেকে আপনি যেটা দেখতেছেন, এইখানে যে অ্যাপ্লিকেশনগুলো আছে এইগুলো সব হচ্ছে গুগল ওয়ার্ক স্পেস। এখানে আপনার মেইল থাকতে পারে, নিউজ থাকতে পারে, জিমিনি থাকতে পারে, গুগল মিট আছে, কন্ট্যাক্ট আছে, তারপরে ড্রাইভ আছে, ফটোস আছে, অ্যাড কন্ট্যাক্ট, এই আদার্স যে টপিকগুলো আছে, গুগল ই কমার্স আছে, এই সবগুলো হচ্ছে হলো আমাদের গুগল ওয়ার্ক স্পেস। তো এছাড়া আমাদের আরেকটা জিনিস দরকার হয়, অফিস অ্যাপ্লিকেশন। এখন অফিস অ্যাপ্লিকেশন কি? আমরা মেইন স্ট্রিম দুইটা অফিস অ্যাপ্লিকেশনের কথা জানবো। একটা হচ্ছে হলো মাইক্রোসফট অফিস, যেটা আমাদের যারা নতুন ল্যাপটপ কিনেন বা হচ্ছে হলো ডেস্কটপ সম্পর্কে, উইন্ডোজ সম্পর্কে একটু আইডিয়া রাখেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে, তারা জানেন যে উইন্ডোজের মাইক্রোসফটের অফিস অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে হলো মাইক্রোসফট অফিস, বা ওইটারই আমরা মেনলি অফিস অ্যাপ্লিকেশন বলি। তো এর মধ্যে এখন যেটা 2024-25-এর যে আপডেট ভার্সনটা, এটার মধ্যে সবগুলো হচ্ছে হলো একটা ইন্টিগ্রেটেড 365 অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে। ওইটা ওপেন করলে এরপরে আমরা হচ্ছে ওইটার মধ্যে আমাদের যতগুলো অ্যাপ্লিকেশন থাকে সেগুলো আমরা দেখতে পারি। কিন্তু আমাদের মাইক্রোসফট অফিসের ওল্ডার ভার্সন 2016, 2020, এরপরে হচ্ছে হলো 2010, মানে যাদের ল্যাপটপ বা উইন্ডোজগুলো একটু ওল্ড তাদের জন্য এই ভার্সন, তাদের ল্যাপটপে বা পিসিতে এই ভার্সনগুলো থাকে। তো আমি নর্মালি ইচ্ছা করেই আমারটা, আমি নিজে উইন্ডোজ সেট আপ যেহেতু করি, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন নিজেই ইনস্টল করি, বাট আমি ইচ্ছা করেই একটু ওল্ড ভার্সনগুলো, মানে 2016 মনে হয় আমারটা,
অফিস 2000, আচ্ছা অফিসের, জি বলেন। ভাইয়া ওল্ড আর নিউ ভার্সনের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, ওল্ড অ্যান্ড নিউ যে ভার্সনগুলো এগুলোর মধ্যে খুব বেশি কোনো ডিফারেন্স নাই। যেমন এখন যেটা 365 অ্যাপ্লিকেশন যেটা চলতেছে মাইক্রোসফট, এটাতে হয় কি যে আপনার খুব বেশি এগুলাতে হচ্ছে হলো এই যে মাইক্রোসফট ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন, এই যে এখানে আপনি যদি দেখেন মাইক্রোসফট ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন, তারপরে আহ, আমার এই জায়গায় আরও আছে এই যে অননোট, তারপরে আউটলুক, এগুলো আলাদা আলাদা অ্যাপ্লিকেশন বা আলাদা আলাদা সফটওয়্যার, এগুলো আমি চাইলে আলাদা আলাদাভাবে ওপেন করতে পারতেছি। যেমন আমি ওয়ার্ড যদি ওপেন করি তাহলে আমার শুধুমাত্র এই ওয়ার্ডটাই ওপেন হয়। তো এই ক্ষেত্রে সুবিধা যেমন আছে যে আমার শুধুমাত্র যদি ওয়ার্ডের দরকার হয় তাহলে আমি ওয়ার্ডটাই রেখে বাকিগুলো আনইনস্টল করে দিতে পারতেছি। কিন্তু যদি আমার এই এতে কি হয়, অনেকগুলো অ্যাপ্লিকেশন যদি আমি ব্যবহার করি অনেক বেশি স্পেস নেয়, কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন হওয়াতে আমার যেগুলো দরকার আমি শুধুমাত্র সেগুলো রাখতে পারি। কিন্তু 365 এটা টোটাল একটা অ্যাপ্লিকেশন হওয়াতে অনেক স্পেস কম নেয়, মানে এই আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের তুলনায় ওটা একটার মধ্যে ইমপ্লিমেন্ট করা থাকলে স্পেস কম নেয়, কিন্তু আপনার সবগুলাই ইনস্টল করা লাগবে। এরপরে ওইখান থেকে আপনার যেগুলা দরকার হয় আপনি সেইগুলা ব্যবহার করতে পারেন। তো এখন এখানে হচ্ছে হলো এটা যেহেতু পেইড সফটওয়্যার, মানে মাইক্রোসফট অফিস যেটা এটা পেইড, এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, হয় আপনার ক্র্যাক ইউজ করতে হবে অথবা আপনার পেমেন্ট করে তারপরে এটা ইউজ করতে হয়। তো এইটার অল্টারনেটিভ হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করি আর কি, যাদেরটাই ইনস্টল করা থাকে না, যারা হচ্ছে দোকান থেকে উইন্ডোজ ইনস্টল করেন নিজেরা ইনস্টল করতে না পারেন, তাদেরকে ওই সময় জিজ্ঞেস করে যে কী কী অ্যাপ্লিকেশন দিয়ে দিব বা কী কী অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিব, তখন হচ্ছে আপনারা ওইখান থেকে যদি মাইক্রোসফট অফিস নিয়ে আসেন তখন তারা টাকা যেহেতু রাখে তারা একটা ক্র্যাক ভার্সন ইনস্টল করে দেয়, তো ওইটাতে আপনাদের পেমেন্ট করা লাগে না। আর যারা নিজেরা উইন্ডোজ সেট আপ করেন বা ক্র্যাক করতে জানেন না বা সিকিউর ক্র্যাক অ্যাপ্লিকেশন নাই, তারা এটা না ট্রাই করাই ভালো। এখন আমি আমার পিসিতে ওইরকম ইম্পর্টেন্ট কোনো টপিক যে আমার ইনফরমেশন থাকে না এই ল্যাপটপ পিসিতে ডেস্কটপে, তো যার কারণে আমি হচ্ছে একটা যে কোনো সব জায়গা থেকে আমি এটা ইনস্টল করে নিছি। কোনো ম্যালওয়্যার বা কোনো হচ্ছে হলো ভাইরাস টাইরাস থাকলে আমি আবার এই উইন্ডোজটা রিমুভ করে নতুন উইন্ডোজ সেট আপ দিয়ে নিতে পারবো। তো এই কারণে আমি হচ্ছে হলো যে কোনো জায়গা থেকে আমার ওইরকম সিকিউরিটি আমি মেনটেন করি না। বাট যারা হচ্ছে হলো ওইরকমভাবে নিজের উইন্ডোজ সেট আপ করতে পারেন না বা উইন্ডোজ সম্পর্কে ভালো আইডিয়া নেই, তাদের ক্ষেত্রে আমি প্রেফার করি যে আপনারা ক্র্যাক ভার্সন ইনস্টল করার ট্রাই না করাই বেটার। কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে হলো ধরেন অরিজিনাল একটা অ্যাপ্লিকেশন, ওইটা আপনি যখন ক্র্যাক করেন অবশ্যই আপনার ওইটার মধ্যে যে ক্র্যাক করে সে কিছু কোড লিখে। এখন সে যদি এমন কোনো কোড লিখে যেটা মেলিশিয়াস বা আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বা কোনো কি লগআউট যদি সে সেট করে, এখন আপনি তখন আপনার যেই কিগুলো আপনি উইন্ডোজ অন করার পরে টাইপ করবেন সবগুলাই তার কাছে যদি রেকর্ড চলে যায় তাহলে এটা একটা ভয়ানক ব্যাপার। তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে সিকিউরিটি মেইনটেনেন্স বা এই টপিক সম্পর্কে ভালো আইডিয়া নেই তারা ক্র্যাকটা ইনস্টল করার ট্রাই করবেন না। তো তাদের জন্য অল্টারনেটিভ হিসাবে আমি ডাব্লিউপিএস অফিস নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সরি ডাব্লিউপিএস, আচ্ছা এখন কি লেখাগুলো দেখতে পারেন, বোঝা যায়? জি ভাইয়া। যে বেড়া শুধু উপরের যেটা আচ্ছা বেগুনি ওটা আমার কালার, ওটা ওয়ালপেপারের জন্য, তো এই কারণে ওইরকম কোনো ওটা প্যারা নেই। তো এইখানে যে ডাব্লিউপিএস অফিসটা আছে এই এই অ্যাপ্লিকেশনটা আপনারা হচ্ছে হলো ডাউনলোড করে ইউজ করতে পারেন। এইখানে আপনারা ওয়ার্ডও পাবেন, পিডিএফ পাবেন, তারপরে শিট পাবেন। মানে আমরা যেই মেইন স্ট্রিম তিনটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, একটা হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করার জন্য, একটা হচ্ছে হলো ওয়ার্ডের জন্য, আরেকটা হচ্ছে এক্সেলের জন্য। তো এই তিনটা অ্যাপ্লিকেশন আপনি এইখানে ফ্রিতেই ইউজ করতে পারবেন। আর এটা যেহেতু ওপেন সোর্স এটাতে কোনো পেমেন্ট সিস্টেম নাই। আরও এইখান থেকে এটার যে প্লাগইনস না সরি টেমপ্লেটস লাইব্রেরি, এটা অনেকটা রিচ যা মাইক্রোসফট অফিসের তুলনায়। তো আপনি এটার থেকে অনেক বেশি টেমপ্লেটস ইউজ করতে পারেন। তো এইটা আপনারা নর্মালি যারা হচ্ছে হলো সফটওয়্যার ইনস্টল করতে পারেন তাদের জন্য তো ইজি, জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আমার কাছে কি ডাউনলোড করা আছে কিনা প্রোগ্রামস,
আচ্ছা, ডাউনলোড আমার কাছে করা নাই, বাট সব অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সিস্টেম একই। জাস্ট ডাউনলোড করার পরে এটা ডাবল ক্লিক করা, এরপরে বাই ডিফল্ট যা থাকে ওইগুলো নেক্সট নেক্সট করে আপনারা দেখতে পারেন, অথবা ইউটিউবে একটু সার্চ দিলে ওইখানে আপনারা হচ্ছে হলো কীভাবে ডাউনলোড করে ওটার একটা টিউটোরিয়াল পাওয়া যাবে। আর বেসিক্যালি এটা বেসিক সফটওয়্যার, তো এটার ওইরকম কোনো কমপ্লেক্স স্টেপ নাই যে হ্যাঁ এটা সেট আপ করতে হলে প্যাথ সেট আপ করতে হবে। তো যার কারণে আমার মনে হয় যে আপনারা ইজিলি এটা সেট আপ করতে পারবেন। তো এই WPS অফিসটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন যারা হচ্ছে মাইক্রোসফট অফিস ইনস্টল করতে পারবেন না, বা হচ্ছে যাদের পিসিতে অলরেডি ইনস্টল করা নাই। এখন মোবাইল নিয়ে যারা কাজ করবেন তাদের কথা যদি বলি আমি, তারাও WPS অফিসের একটা অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে, এইটা সার্চ দিয়ে বের করে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। দেন ওইখানে আপনারা এই 3টা অ্যাপ্লিকেশন পাওয়া যাবেন। ওটার মধ্যে ওয়ার্ড, তারপরে স্প্রেডশিট, বা হচ্ছে হলো মাইক্রোসফট এক্সেলের অল্টারনেটিভ যেটা, আর হচ্ছে প্রেজেন্টেশনের জন্য স্লাইড। তো স্লাইডটা আমরা ব্যবহার করব না, আমরা স্লাইডের পরিবর্তে প্রেজেন্টেশন তৈরির জন্য আমরা হচ্ছে ক্যানভা ইউজ করব। তো কেন ক্যানভা ইউজ করব এটা আমরা পরে যখন ক্যানভার ক্লাস করব একটা তখন আমরা ডিসকাশন করব যে কেন আমরা প্রেজেন্টেশন ইউজ করি না, বা হচ্ছে হলো স্লাইড ইউজ করব না, কেন ক্যানভা ইউজ করব, তো ওইটা আমরা তখন দেখব। তো আজকে যেটা আমাদের হচ্ছে হলো অ্যাপ্লিকেশন, এরপরে এই WPS অফিস বললাম, মাইক্রোসফট অফিস বললাম, 2টা সফটওয়্যারের কথা বললাম, 2টা থেকে যে কোনো একটা আপনারা রেডি করতে হবে। এখন এরপরে আসি যে এইগুলা হচ্ছে হলো সব অফলাইন বেসড। অফলাইন বেসড কীরকম? এই অ্যাপ্লিকেশন যেটা থাকে সেটা হচ্ছে একটু ওয়েট মিনিট, আচ্ছা সরি, অফিস থেকে ফোন দিছিল। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমরা এখানে যে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করতেছি এগুলা নিয়ে যে কাজগুলা করব, এগুলাতে হয় আমরা একটা ফাইল বের করে ফাইল সেভ করে তারপরে আমরা সেটা শেয়ার করি। এতে অনেক হ্যাসেল হয়। কীরকম হ্যাসেল? আপনি ধরেন যে ফাইলটা যদি একটু বড় হয়, ধরেন ফাইলটা যদি একটা এক্সেল বা ওয়ার্ড ফাইল বানাইলেন আপনি, এখন ওই ফাইলটার মধ্যে একটু হেভি ডিজাইন করলেন, এখন ওই ফাইলটার সাইজটা তখন ধরেন 10 MB 15 MB বা 20 MB হয়ে গেছে, বাট আপনার ক্লায়েন্ট আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছে, এখন আপনি যদি হোয়াটসঅ্যাপে ফাইল দিতে যান তো হোয়াটসঅ্যাপে 10 MBর বেশি ডকুমেন্ট ফাইল নেয় না। তো তখন আপনি 15 MBর এই ফাইলটা দিতে পারবেন না বা সহজে সেন্ড করতে পারবেন না। তো এরপরে আর আপনার এই ফাইলটা ধরেন আপনার ক্লায়েন্ট কোনো একটা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবে, এখন সেই ক্ষেত্রেও সে অফলাইন ফাইল হওয়ার কারণে এটা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা বা ওয়েবসাইট থেকে ডাটা ট্রান্সফার করা কাজগুলা করতে পারবে না। তো এই প্রবলেমটার সলিউশন হিসাবে আমরা ইউজ করি হচ্ছে আমাদের গুগলের যে ওয়ার্ক স্পেস আছে এইটা। তো এই গুগল ওয়ার্ক স্পেসে আমরা ডক্স, শিটস অ্যান্ড স্লাইড নামে 3টা অ্যাপ্লিকেশন আছে। এই 3টা অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি হচ্ছে, ডক্স হচ্ছে হলো আমাদের ওয়ার্ডের কাজ করে, শিটস হচ্ছে হলো আমাদের মাইক্রোসফট এক্সেলের কাজ করে, আর স্লাইড হচ্ছে প্রেজেন্টেশনের কাজ করে। তো ডক্স অ্যান্ড শিটস আমরা যেহেতু ক্যানভাতে করব, তো ক্যানভাতে অনলাইন শেয়ারিং সিস্টেম আছে, তো এইখানেও আমাদের ওই স্লাইডটার দরকার হয় না। তো মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট এসে আমাদের যে এই ক্লাস, যেটা আমরা যে ক্লাসটা একটু আগে করলাম, আমাদের সফটওয়্যার ইনস্টলেশন বলেন বা হচ্ছে হলো সফটওয়্যার ইন্ট্রোডাকশন বলেন, এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে কিনা? হ্যাঁ করেন। ভাইয়া ডগস, শিটস এন্ড স্লাইডস এগুলো কি করে বুঝি নাই। আচ্ছা, ডক যেটা, এটা হচ্ছে হলো আপনার এইখানে আমি যে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটার কথা বললাম, এই কাজ, এইটা যেই কাজ করে আমাদের সেম কাজ করে। এখন এগুলা কি কাজ করে সেগুলো আমরা হচ্ছে ক্লাসে দেখব, আজকের ক্লাসে দেখব। তো এইটা হচ্ছে হলো ওয়ার্ডের পরিবর্তে আমরা ব্যবহার করি, অ্যান্ড এটা ব্যবহার করলে সহজে আমরা শেয়ার করতে পারি। কিভাবে শেয়ার করি, কি করি সেটা আমরা দেখতেছি, বাট এইটা দিয়ে আমরা সহজে শেয়ার করতে পারি, ফাইল শেয়ার করতে পারি। এইটাতে আপনি একটা লিঙ্ক পাবেন, যে লিঙ্কটা শেয়ার করলে আপনার ওই লিঙ্কটাতে কেউ ক্লিক করলে আমরা সহজে ওই ফাইলটাতে অ্যাক্সেস নিতে পারি। যার কারণে আমাদের ওই রকম, যেমন আমি এটা একটু যদি ওপেন করি ডক্সটা এখন, আচ্ছা হ্যাঁ, আমরা এই ফাইলটা হচ্ছে
আমি শেয়ার করতে চাইতেছি। এখন এই গুগল মিটের মধ্যে কিন্তু আমি আপনার একটা ওয়ার্ড ফাইল বা একটা পিডিএফ ফাইল দিতে পারবো না, কারণ আমার গুগল মিটের এত বড় চ্যাটিং এর জন্য এত বড় স্পেস ওরা আমারে দেয় না। তো এর জন্য আমি কি করতে পারি, এই কাজটা যদি আমি গুগল ডকের মধ্যে করি, তখন এইখান থেকে শেয়ারে ক্লিক করে এরপর আমি থেকে যদি এই জায়গা থেকে রেস্ট্রিক্টেড থেকে আমি এনিয়ন উইথ লিঙ্ক দেওয়ার পরে কপি লিঙ্ক করে এই লিঙ্কটা আমি যদি আপনাদের এইখানে পেস্ট করে দিই চ্যাটিং আমাদের ইনবক্সে, গুগল মিটের ইনবক্সে, সবাই দেখেন একটা লিঙ্ক গেছে। এখন এই লিঙ্কটাতে যদি আপনারা ক্লিক করেন, দেখবেন যে আপনারা এই ফোল্ডারটাতে মানে এই ফাইলটাতে ফাইলটা আপনাদের সামনে ওপেন হবে। তো এই ভাইয়া যারা ওয়ার্ড ডকুমেন্টটা ডক হিসেবে সেভ করলে হয় না? না না, ওইটা ওইভাবে হয় না, কারণ এটা তো টোটাল একটা অ্যাপ্লিকেশন। আপনি ওয়ার্ড ডকুমেন্টটা ডকে ওপেন করতে পারেন, তো ওপেন করে তারপরে আপনি শেয়ার করতে পারেন, বাট সেটা একটু হ্যাসেল না যে আপনি একটা অ্যাপ্লিকেশনে কাজ করলেন আবার ওই ফাইলটা একটা এক্সটেনশনে সেভ করে আপনি আবার সেটা আরেক এসে ওপেন করলেন, তার চেয়ে সেম ইন্টারফেস সেম টুলস থাকার কারণে অ্যান্ড এটা যেহেতু টোটালি ফ্রি, তো আপনি মাইক্রোসফট অফিস বা হচ্ছে ডাব্লিউপিএস অফিস যদি ইনস্টল করতে না চান, সেই ক্ষেত্রে আপনি সহজে এটার মধ্যে করতে পারেন। তাহলে আপনার অনেক সময় বাঁচলো, মোবাইলে বা পিসিতে আলাদা একটা সফটওয়্যার ইনস্টলেশন করার ইনস্টলেশনের হ্যাসেল থাকলো না। এরপরে হচ্ছে আপনার ওই সিকিউরিটি যেটা বললাম যে ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করার জন্য যে রিস্কগুলো থাকে ওইটাও আপনার হইলো না, ওইটাও আপনার ফেস করতে হইলো না। তো যার কারণে আমরা ইজিলি এখানে এটা করতে পারতেছি, মানে এই যে গুগল ওয়ার্ক স্পেস এটাতে কাজ করতে পারতেছি। তো আমি জাস্ট আপনাদের জানানোর জন্য বা বোঝানোর জন্য আপনাদেরকে ওই অফলাইন অ্যাপ্লিকেশনগুলোর কথা বলছি, কারণ ওইগুলা হচ্ছে মেইন স্ট্রিম অ্যাপ্লিকেশন। তো ওইগুলার থেকেই আমার এই অ্যাপ্লিকেশনগুলো বা এই ডক্স তারপরে শিটস এগুলো আসছে। তো আপনি যদি আগে পূর্বপুরুষ না জানেন, আপনি যদি বর্তমানে যারা আপডেট ভার্সন তাদের নিয়ে কাজ করেন, তাহলে আপনার অনেক কিছু অনেক সময় ড্রব্যাক হতে পারে বা অনেক কিছু আপনি নাই বুঝতে পারেন। তো এই কারণে আপনি বেসিক কাজগুলো যখন করবেন, মানে প্র্যাকটিস যখন করবেন, তখন আপনি প্র্যাকটিস হিসাবে আপনার ওই বেসিক অ্যাপ্লিকেশনগুলোতে করবেন। বাট যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন বা আপনি প্রফেশনাল কোনো হোমওয়ার্ক করবেন, তখন সেইগুলো আপনি ওয়ার্ক স্পেসের মধ্যে করবেন, তাহলে আপনার দুইটাতেই ভালো প্র্যাকটিস হবে। আচ্ছা, হ্যাঁ, যে হ্যান্ড রেজ করছিলেন, আপনার যে প্রশ্ন আছে বলেন। ভাইয়া এগুলা কি রেকর্ড হইতেছে? জি, রেকর্ড করতেছেন? মানে হ্যাঁ আমরা হ্যাঁ, কি রেকর্ড রেকর্ড হইতেছে। পাবো পরে? হ্যাঁ, রেকর্ড হইতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে হলো আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টলেশনের ক্লাস। তো এই বিষয়ে কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে কিনা বা কোনো কিছু বুঝেন না এমন আছে কিনা, থাকলে প্রশ্ন করেন। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে সেটাও বলেন। জি, হ্যান্ড রেজ নাই করছেন। ভাইয়া প্রশ্ন। জি বলেন। আহ, শাহজাহান, আপনি মনে হয় হ্যান্ড রেজ করছেন, বলেন। আচ্ছা, তো এটাতে আমরা হচ্ছে হলো সফটওয়্যার বা টুলস ফর ডাটা এন্ট্রি, এটাতে আমরা দেখলাম টুলস ইনস্টলেশন কি কি লাগবে আমাদের। তো এরপরে আমাদের ক্লাস 3-তে মাইক্রোসফট এক্সেল, এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, বাট আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট মানে প্রেজেন্টেশন নিয়ে আগে কথা বলি। তো মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের চেয়ে ইজি, যার কারণে এটা আমরা আগে কথা আসে এটা আমরা আগে দেখি, তারপরে কালকে বা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে হলো মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করব বা শিখব। তো হ্যাঁ, যেটা আমরা বলতেছিলাম এখানে যে আমরা ওয়ার্ড নিয়ে কাজ করি, তো ওয়ার্ডের মধ্যে আমরা কি করি, ডকুমেন্ট টাইপ বা কোনো কিছু যখন আমাদের প্যারাগ্রাফ লিখতে হয় বা ডেসক্রিপশন লিখতে হয় বা এই টাইপের বড় কোনো লেখা যদি থাকে আমাদের, তখন আমরা সেইগুলো ওয়ার্ডে লিখি। তো
তো এখন আর আমাদের ওরকম ওয়ার্ড খুব ইউজ হয় না, কারণ নোটবুক থাকে এখন সবার কাছেই, বা হচ্ছে সবাই নোট ইউজ করে, অন নোট বা টু ডু অ্যাপ্লিকেশন যেগুলা, ওইগুলা ইজিলি ইউজ করতে পারে। তো এখন আর এগুলা ইউজ করে না ওইরকম রেগুলার বেসিস ওয়ার্কগুলাতে। বাট এখনও যেই মানে এগুলাই কি বলে পাবলিকেশনসগুলা, এরপরে আপনার সিভি মেকিং, এই টাইপের কাজগুলোর জন্য এখনও আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা হয়। যদিও বা এই দিয়ে এখন সিভি ক্রিয়েট করা যায়, বাট ওইগুলাতে এখন ওই রকম আপডেট এআই হয় নাই যে আপনি আপনার ফুললি কাস্টমাইজ নিজের পছন্দ মতো একটা সিভি ডিজাইন করবেন। তো যার কারণে এখনও সিভি ডিজাইনের চাহিদা মার্কেটে আছে, অ্যান্ড এটা একটা মোটামুটি ভালো অ্যাফোর্ডেবল মার্কেট আছে, যে মার্কেট শেয়ার আছে যেটাতে আমরা সিভি ডিজাইন নিয়ে কাজ করতে পারি। তো আমরা যদি ওয়ার্ডের ইন্টারফেস নিয়ে যদি একটু কথা বলি, এখানে আমাদের টুলবার আছে। এটা হচ্ছিল আমাদের টুলবার বা নেভিগেশন, এটা হচ্ছিল নেভিগেশন বার। এখানে আমাদের অনেকগুলা ট্যাব আছে, যেমন হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, এরকম অনেকগুলা ট্যাব আছে। এটাকে আমরা বলি হচ্ছে নেভিগেশন বার। এর নিচে নেভিগেশন বারের নিচে এগুলো হচ্ছে আমাদের যে বিভিন্ন প্রকারের নেভিগেশন বারের আন্ডারে বা নেভিগেশন মেনুর আন্ডারে আমাদের টুল বার আছে, বিভিন্ন টুলস থাকে। তো এই টুলসগুলা সাজানো থাকে আমাদের এই টুল বারে। তো এইখানে কি কি থাকে, প্রথমে কাট, কপি, পেস্ট থাকে। যেমন আমি যদি কোনো কিছু লিখি, ধরেন আমি এখানে ধরেন এটা কিছু লিখলাম, এখন এটা আমি যদি কপি করতে চাই, এরকম ক্লিক করার পরে এইখান থেকে করতে পারি। বাট আমরা নর্মালি এইখান থেকে কাট করে আবার এইখানে হচ্ছে হলো পেস্ট করতে পারি, পেস্ট, আবার এইখানে থেকে সিলেক্ট করার পরে কপি, আবার নিচে যদি কার্সর নেই পেস্ট করতে পারি। কিন্তু এইগুলো এইভাবে করাটা অনেকটা হ্যাসেল, কারণ বারবার মাউস এইখান থেকে এইখানে নেওয়া নেওয়া করা, এটা অনেকটা টাফ ব্যাপার। যার কারণে আমরা কি করি, কিবোর্ডের শর্টকাট ইউজ করি। তো কিবোর্ডের শর্টকাট ইউজ করার জন্য আমাদের কপি করার জন্য কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে কন্ট্রোল সি, এরপরে আপনি পেস্ট করার জন্য কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে কন্ট্রোল ভি, পেস্ট। এরপরে এটা হলো কপি পেস্ট। আর কাট করার জন্য কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে কন্ট্রোল এক্স, আবার এইটার কাট যেটা করছেন ওটা পেস্ট করার জন্য কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে কন্ট্রোল ভি, মানে পেস্ট। তো এইটা হচ্ছে আমাদের কিবোর্ড শর্টকাট। এই কাজটা আমরা এইখানে করি, বাট এইখান যদি আপনি করতে চান করতে পারেন। বাট এইখান থেকে এইখানে আমার মনে হয় যে কার্সর টানা নেওয়া করা বা মাউস টানা নেওয়া করাটা একটা হ্যাসেল, আমরা সহজে কিবোর্ড দিয়ে এই কাজটা করতে পারি। তো এরপরে আসে আমাদের টেক্সট ডেকোরেশন পার্ট। এখানে এটাতে হচ্ছিল আমাদের বিভিন্ন ফন্ট ফ্যামিলি, অর্থাৎ বিভিন্ন ফন্ট স্টাইল থাকে। যেমন আমি যদি এইটা, আচ্ছা ফন্ট স্টাইলের আগে আমরা একটু ফন্টটা বড় করতে চাই। তো আর দ্বিতীয়ত হচ্ছে আমি যদি এইখানে এটা সিলেক্ট করার পরে রাইট ক্লিক করি, এই যেই ফ্লোটিং মেনুটা আসে বা ভাসমান যেই মেনুটা আসে, এই মেনুটা এইখানে থাকে। এইখান থেকে আপনি যদি সব আইকনগুলোর সাথে পরিচয় হতে পারেন, দেন এইখানে আপনি ওই কাজগুলো সিম্পলি করতে পারবেন, কোনো প্রবলেম ফেস করবেন না আশা করি। তো এখন এইখানে হচ্ছে আমরা যদি একটু দেখি যে এটা আমি একটু ফন্ট সাইজ বড় করি বা লেখাটা যদি বড় করি, তো 48, হ্যাঁ এটা করলাম যাতে আপনাদেরও দেখতে সুবিধা হয় কি কি চেঞ্জেস আসতেছে। এখন আমি এটার একটু সিলেক্ট করার পরে প্রথমে আসে আমার ফন্ট ডিজাইন। এখানে বিভিন্ন ফন্ট ফ্যামিলি আছে, আপনি যেটা সিলেক্ট করে কার্সর রাখলে দেখবেন যে ফন্টের স্টাইলটা চেঞ্জ হইতেছে, বিভিন্ন রকমের ফন্ট আছে। আপনি যদি আরও ফন্ট অ্যাড করতে চান তাহলে গুগল থেকে একটা ফন্ট ডাউনলোড করবেন, গুগল ফন্টস সহ বিভিন্ন ওয়েবসাইট আছে, জি গুগল ফন্টস। এইখানে এই গুগল ফন্টসের মধ্যে প্রায় সব ফ্রি ফন্টগুলো পাওয়া যায়।
এরপরে আপনার যদি কোনো প্রিমিয়াম ফন্টের ক্র্যাক ভার্সন দরকার হয়, যেটা আবারও আমি বলতেছি যে ক্র্যাক ভার্সন কিন্তু সেফ না, তো তখন আপনি ওই ফন্টের নাম লিখে ক্র্যাক লিখে সার্চ দিলেই এইখানে আপনি পাবেন, টিটিএফ ফাইল পাবেন, ওইগুলো জাস্ট ডাউনলোড করে নর্মালি ইনস্টল করলেই আপনার ফন্টটা এখানে চলে আসবে। সরি, এইখানে না, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনে চলে আসবে। তো তখন আপনি এখান থেকে ড্রপ ডাউন যদি করেন তাহলে আপনার ফন্টগুলা দেখতে পাবেন। তো আমি এইখান থেকে ফন্ট চেঞ্জ করলাম, চেঞ্জ হওয়ার পরও হ্যাঁ এইটা দিলাম। তো এইটা একটা ফন্ট হইলো। এরপরে হলো আমাদের ছোট হাতের বড় হাতের, এটা দিয়ে যদি আমি দেই তাহলে ফন্টগুলো আস্তে আস্তে বড় হইতেছে, মানে এটা আমার এক ক্লিকে বড় করতে দিতেছে। আর এটা দিয়ে এর পাশে যে আইকনটা আছে এটা দিয়ে আমি যদি ক্লিক করি তাহলে এটা আর একটু ছোট ছোট হইতেছে, মানে আমি এটা দিয়ে জাস্ট একটা সেটের মতো বা একটা সিনট্যাক্সের মতো সেট ছোট বড় করতে পারতেছি। এরপরে আসে এইখানে আপার কেস লোয়ার কেস, মানে ছোট হাতের বড় হাতের, যেমন আমি এটা যদি আপার কেস করি এটা সব বড় হাতের হয়ে গেল। এরপরে আমি যদি এটারে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ আমার প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার যেটা থাকে সেটা হচ্ছে বড় হাতের হবে, মেবি ওয়ার্ড না সেন্টেন্সের, আচ্ছা ক্যাপিটাল, হ্যাঁ এই তো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল লেটার বা বড় হাতের হবে। অ্যান্ড এরপরে টগল কেস মানে হচ্ছে আমাদের ফার্স্ট লেটারটা ছোট হাতের, মানে এইটার উল্টাটা, ফার্স্ট লেটারটা ছোট হাতের বাকি লেটারগুলো বড় হাতের, যেমন এখানে আমার ফার্স্ট লেটারটা ছোট হাতের বাকিগুলো সব বড় হাতের, মানে আপার কেস। তো এরপরে এটা হলো আমি যতগুলা ডিজাইন এখানে দিছি, ফন্ট ফ্যামিলি, ইটালিক, বোল্ড, ফন্ট সাইজ, যে কোনো ফন্ট ফ্যামিলি যা আমি ইউজ করছি সবগুলো এইখান থেকে এই একটা বাটনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তো আমি সেন্টেন্স কেস দিয়ে রাখি, অর্থাৎ প্রত্যেক একটা সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডটাই বড় হবে। এরপরে এখানে আসে হলো নিচের লাইনে যদি দেখি বোল্ড, এটা দিয়ে আমরা লেখা বোল্ড করি। এরপরে আমি যদি এটা দিই, এটা হচ্ছে ইটালিক, একটু বাঁকা বাঁকা আসে। এরপরে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনের মধ্যে আবার আপনি আন্ডারলাইন কীরকম ডিজাইনে দিবেন সেটাও এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে পারবেন। তো এক একটা ভার্সনে বা এক একটা অ্যাপ্লিকেশনে একটু হয়তো বা এই টুলবারগুলো ডিফারেন্স থাকে, বাট আইকনগুলা প্রত্যেকটা সেম কাজ করে। তো আপনি যেই অ্যাপ্লিকেশনই ইউজ করেন, আপনি যদি আইকনগুলো দেখেন তাহলে আপনার বুঝতে হবে যে আমি কোন কোন জায়গায় কোন আইকনটা কি কাজ করে। যেইখানে আপনি বোল্ড দেখতেছেন, বি লেখা দেখতেছেন, আপনি যদি এটা হচ্ছে আমাদের গুগলের এই যে কোথায় গুগল ওয়ার্ক স্পেসেও যদি আমরা যাই, গুগল ওয়ার্ক স্পেসে ডক্সের মধ্যে যদি যাই, এই যে এইখানেও দেখেন এই বোল্ডের জন্য, এই যে আমি যদি এটা সিলেক্ট করে বোল্ড সিলেক্ট করি তাহলে আমার বোল্ডের জন্য এই বি আইকনই দেওয়া আছে, ইটালিকের জন্য আই আইকনই দেওয়া আছে। এইখানে হয়তো বা টুল বার, মেনু বারের মধ্যে বা নেভিগেশন বারের মধ্যে কিছু ট্যাব কম আছে, বাট যে ট্যাবগুলো আমাদের মাস্ট দরকার বা আমরা যে ট্যাবগুলো দেখছি এইখানে ওয়ার্ডের মধ্যে প্রায় কিন্তু সিমিলারই, ফাইল, হোম, ইনসার্ট, ড্র। এইখানে যদি আমরা দেখি যে ফাইল, এডিট মানে হোম আমাদের, তারপরে ভিউতে আমরা হলো আমাদের ভিউ দেখব, আমাদের ভিউটা এখানে লাস্টে দিছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে, ভিউ একেবারে লাস্টের দিকে আছে, বাট এইখানে সেকেন্ড দিছে। এরপরে ইনসার্ট, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডেও ইনসার্ট আছে। অ্যান্ড এইগুলার ফাংশনালিটি বা কাজ, ভিউ দিয়ে ইনসার্ট দিয়ে আমরা ইমেজ ইনসার্ট করি বা যে কোনো কিছু টেবিল ইনসার্ট করি, এইখানেও আমরা ওয়ার্ক স্পেসেও ইনসার্ট ট্যাবের মধ্যে আমাদের এই বিভিন্ন এই যে ইমেজ ইনসার্ট করা, টেবিল ইনসার্ট করা, বিভিন্ন ড্রয়িং ইনসার্ট করা, এইগুলা ইনসার্ট করার অপশন আমাকে দিতেছে। অর্থাৎ আমি একটা সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে যদি ইউজ টু হয়ে যাই বা নর্মালি কাজ করতে করতে আমি ইজি হয়ে যাই, তখন আমার অন্যান্য যেই অ্যাপ্লিকেশনগুলা বা অন্যান্য যেই হচ্ছে আমি টুলসগুলা দেখতেছি সেম বা অল্টারনেটিভ টুলগুলা, ওইগুলোর জন্য আমি সহজেই একবার বা দুইবার দেখলে কাজ শিখতে পারবেন বা কাজ করতে পারবেন। তো এই জন্য আমি বলতেছি যে আপনাদের একটু ভালোভাবে আপনারা ক্লাসটা করবেন,
অ্যান্ড ক্লাসের ভিডিওগুলো যখন দেখবেন একটু ভালোভাবে দেখবেন, তাহলে আপনার আর ওই প্রবলেম যে হবে না যে আমি এই অ্যাপ্লিকেশন তো দেখি নাই, তাহলে আমার তো ভাইয়া এই অ্যাপ্লিকেশন দেখায় নাই, আমি এটা কিভাবে করতে পারবো। তারপরেও কিছু হয়তো বা চেঞ্জ থাকতেই পারে, ওইটা যদি আপনি প্রবলেম ফেস করেন দেখার পরও না বুঝেন, তখন আপনি আমাকে জানালে আমি হচ্ছে আপনারে ওইটা আবার দেখায় দিব, আপনাদের সবার জন্য এটা। তো আমরা এখানে ছিলাম যে এটা হচ্ছে লাইন থ্রু বা স্ট্রাইক থ্রু। এটা কি কাজ করে? এটা হচ্ছে আমার এই লেখার মাঝখান দিয়ে একটা হচ্ছে দাগ দিয়ে দিবে। মানে নর্মালি আমরা যখন কোনো কিছু ভুল হয়ে গেলে কাইটা দেই, তো ওইটা যেরকম থাকে এই প্রায় সিমিলার কাজ করে এটা আর কি। তো এরপরে আমরা তো সবাই ম্যাথমেটিক্যাল টার্মস 10⁻20 বা 10 স্কোয়ার, 10 কিউব বা 1 কিউব, 2 কিউব, 2 কিউব, 3 কিউব, এরকম আমরা বীজগণিত করছি। তো এইখানেও আমরা এর উপরে যদি স্কোয়ার দিতে চাই, তখন আমাদের এই যে দেখেন এখানে একটা এক্স এর নিচে ছোট করে 2 আছে, বাট এটা আমি জুম করতে পারবো কিনা, এটা জুম হবে কিনা, ডিসপ্লে। আচ্ছা, এটাতে মেবি আপনারা এখন বুঝতে পারবেন। হ্যাঁ, তো এই যে দেখেন এখানে আমার যেই এক্স প্লাসটা আছে, এইটাতে যদি আমি একটু দেখি, এখন আমি এটা সিলেক্ট করলাম টুটা, অ্যান্ড সিলেক্ট করার পরে আমি যদি এইটাতে ক্লিক করি, তাহলে এই যে এ স্কোয়ার হয়ে গেছে। অ্যান্ড আবার হচ্ছে হলো আমরা লগ নিয়ে বিভিন্ন সময় অনেকেই কাজ করছি, বা আমরা লগের ইউজ জানি, তো লগের পাওয়ারটা থাকে নিচে। তো আমরা যদি আবার লগের মতো বসাইতে যাই, লগ আচ্ছা 10, তো আমরা লগ 10 বসাইলাম ধরেন। তো এখন 10 যদি আমি বসাইতে চাই নিচে, তখন এটা সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে একটা এক্স এর নিচে 2 আছে, এটারে সাবস্ক্রিপ্ট বলে। তো এটা যদি দেই, এই যে লগ 10 হয়ে গেছে। তো এরকমভাবে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল টার্মসগুলা ইউজ করতে পারি বা লিখতে পারি। তো এরপরে আমাদের আছে হচ্ছে হলো মেইন ডিজাইনের ক্ষেত্রে যে মেইন কাজটা থাকে সেইটা। এখন মেইন কাজ বলতে কি, ফন্ট কালার চেঞ্জ করা। তো আমি এখানে এটা একটু কাটি, এটা কাটার পরে এখানে আমি হচ্ছে একটু ডামি টেক্সট কপি পেস্ট করি, লোরেম ইপসন। আচ্ছা, এটা পেস্ট করছি। হ্যাঁ, তো এখন এটার আমি হচ্ছে কি করব, ফন্ট সাইজটা একটু বাড়াই। তো এখানে আছে 11। তো নর্মালি আমরা যখন A4 সাইজে প্রিন্ট করি, তো 11 কিন্তু অনেক বড় ফন্ট। A4 সাইজে যখন আমরা নর্মালি প্রিন্ট করি, তো এই ফন্ট ফ্যামিলির রেশিওগুলো, মানে ফন্ট সাইজের রেশিওগুলোও আপনাদেরকে কাজ করতে করতে হয়ে যাবে, মানে অভ্যস্ত হয়ে যাবেন যে কতটুকু লিখলে প্রিন্ট করার সময় কতটুকু আউটপুট আসে বা কতটুকু আমি ডিজাইন দেখতে পারি। তো এইখানে আমি এটার একটু বড় করে নিলাম, ফন্ট সাইজ 26 ইউজ করছি। তো এটা বোল্ড করা আছে, আমি চাইলে এখান থেকে বোল্ড সরাই দিছি। এখন আমি ফন্ট কালার, এটা হচ্ছে হলো আউটলাইন বা টেক্সট ইফেক্ট। এইখানে ডিফারেন্ট টেক্সট ইফেক্ট আছে, এই যে রিফ্লেক্ট, তারপরে গ্লো, শ্যাডো, এরকম অনেক আছে। শ্যাডোতে যদি যাই, আচ্ছা দাদা, তো এইখানে আমরা শ্যাডোতে যদি যাই, ডিফারেন্ট শ্যাডো আছে। আমরা যদি শ্যাডো দেখি, তো এইটাতে আমরা একটু শ্যাডো অ্যাড করি। তো এইখান থেকে শ্যাডো যদি যাই, এই যে শ্যাডো অ্যাড করলে এইখানে একটু দেখেন চেঞ্জ হয়েছে।
তো এইখান থেকে আপনি আরো শ্যাডোর বিভিন্ন স্টাইল আছে, এগুলো আপনি অ্যাড করতে পারেন। এইটা আছে, আচ্ছা এখানে মনে হয় একটু বড় হয়ে গেছে, যার কারণে হচ্ছে এই যে একটু দেখেন নিচে একটা ডার্কিশ একটা ইয়ে আছে, তো এটা আরেকটু ভিজিবল হবে যদি আমি শ্যাডোটা, তো এইখানে আপনি প্রিভিউ দেখতে পারেন যে কিরকম শ্যাডো আসবে। তো এইরকম শ্যাডো আমরা ইউজ করতেছি। হ্যাঁ, তো এটা আপনি এখান থেকে এরপরে আউটলাইন ইউজ করতে পারেন, রিফ্লেকশন ইউজ করতে পারেন। রিফ্লেকশন যদি ইউজ করেন, আমি এটা সিলেক্ট করি অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে রিফ্লেকশন যদি দেই। জি, হ্যান্ড রেজ করছেন, বলেন। ভাইয়া শ্যাডো আর বোল্ড করার মধ্যে পার্থক্য? আচ্ছা, শ্যাডো হচ্ছে হলো আপনার একটা লাইট একদিক থেকে পড়তেছে অ্যান্ড আপনি ওইটারে রিফ্লেক্ট করতেছেন। আপনি মেবি হচ্ছে হলো বুঝেন না, এখান থেকে দেখা যায় না। অ্যাকচুয়ালি আমার একটা কল আসছিল তো তাই আর আচ্ছা, কি। তো শ্যাডোতে দেখেন, এইখানে দেখেন এই যে টেক্সটটার নিচে একটা হচ্ছে আবছা আবছা বা ফেড একটা লেখারই প্রিন্ট আছে, দেখতে পারতেছেন? আপনি বুঝতে পারতেছেন আপনার স্ক্রিনে? এই যে নিচে দেখেন, জি জি বুঝছি ওইটা এবার। হচ্ছে শ্যাডো। আর নর্মালি যখন আমরা বোল্ড করি, তার মানে হচ্ছে আমি যদি এই টেক্সটটাকে বোল্ড করি তাহলে এটা মোটা হইতেছে, এটাতে জি জি এইটা বুঝছি। টোটালি ডিফারেন্ট জিনিস। আর এরপরে রিফ্লেক্টের কথা যদি বলি, নর্মালি আমরা তো জানি পানিতে যেরকম রিফ্লেক্ট হয় ওই রকম এই যে এখানেও আপনি দেখতে পারতেছেন ক্লিয়ারলি একটা রিফ্লেক্ট ইফেক্ট আমরা অ্যাড করছি। তো শ্যাডোর আবার বিভিন্ন রকম শ্যাডো আছে। শ্যাডো ডান দিকে হইতে পারে, বাম দিকে হইতে পারে, উপর থেকে হইতে পারে, বা হচ্ছে হলো আপনি একেবারে শ্যাডোর ডিস্টেন্সটাও বাড়াইতে পারেন বিভিন্ন পার্সপেক্টিভ থেকে, যেমন পিছন থেকে শ্যাডো দেখলে কেমন হয়, সামনে থেকে শ্যাডো দেখলে কেমন হয়, এরকম আপনি আলাদা আলাদা ডিজাইন এখানে আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে এরপরে ওইটা আপনার টেক্সটের জন্য ইউজ করতে পারেন। এটা এরপরে মনে গ্রাফিক্স ডিজাইনে ভালো ইউজ করা যাবে। হ্যাঁ, আচ্ছা এটার ইউজ কেসটাও আমি দেখাবো এরপরে, তো তখন আপনারা আরো বেশি হচ্ছে হলো বুঝবেন যে এটা কেন ইউজ করতে হয়। এরপরে আসি আমরা ফন্ট কালারে। তো এটা হচ্ছে হলো হাই কন্ট্রাস্ট অনলি। তো এটা হচ্ছে আমার ফন্ট কালার। এই যে এর নিচে একটা টেক্সট বা এর নিচে যেই কালারের একটা বার দেওয়া, এটা হচ্ছে আমার ফন্ট কালারের আইকন। তো এইখান থেকে আমি হচ্ছে হলো যেই কালারটা চেঞ্জ করতেছি, আমার এই যে ফন্ট কালারটা এই কালারে চেঞ্জ হইতেছে। আমি আবার ড্রপ ডাউন মেনু দিয়ে এইখান থেকে আমি কালার চেঞ্জ করি, তো চেঞ্জ হইতেছে। আপনি চাইলে যদি এই কালার প্যালেট থেকে আপনার কোনো কালারই পছন্দ না হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে একটা কালার মেকার আসবে, তো আপনি এখান থেকে হচ্ছে হলো আপনার পছন্দ মতো শেড, কতটুকু আপনি ওপাসিটি নেবেন, কোন কালারটা কতটুকু ডেপথ নেবেন, তো এরকম দুইটা কালার প্যালেট থাকে, এখান থেকে আপনি চুজ করতে পারেন বা আপনার কাস্টম কালার তৈরি করতে পারেন। এরপরে এইটা আছে হচ্ছে হলো আমাদের আন্ডারলাইন, বা হচ্ছে হলো আমরা যে আন্ডারলাইন না সরি হাইলাইট। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন টেক্সট বা পিডিএফ হাইলাইট করি লেখা নোট করার জন্য, তো এটা ওই হাইলাইটারের কাজটা আমাদের এখানে করে। তো এই যে আমরা এতগুলা ডিজাইন বা এত কিছু আমরা ফরম্যাটিং করলাম, এখন আমি যদি কন্ট্রোল এ দিয়ে সব কিছু সিলেক্ট করি অ্যান্ড এই যে ইরেজার ইফেক্টটা যদি ক্লিক করি, তাহলে এই যে আমার সব চলে গেছে এক্সেপ্ট আমার এই যে হাইলাইটার অপশন যেটা ছিল এইটা, কারণ এইটা আমার টেক্সটের উপরে কোনো ইফেক্ট দেয় না, এটা জাস্ট হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড কালারের মতো আসে, আমার টেক্সটটাকে হাইলাইট করে বা নোটিফাই করে যে হ্যাঁ এই টেক্সটটা স্পেশাল কোনো নোট। তো এটা তো আপনারা বুঝতে পারছেন, এইটুকু যেটুকু দেখাইলাম টেক্সট ফরম্যাটিং এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে কিনা? ভাইয়া লাইন কাট করছিলেন যে ওটা একটু দেখানো যাবে একবার? মানে কাট কপি পেস্ট এটা? না না, ওই যে লাইনটা মাঝ বরাবর যে কেটে দেয়। আচ্ছা, ও লাইন থ্রু, বুঝতে ইয়া পারছি। হ্যাঁ। তো এটা হচ্ছে হলো এই যে আমাদের এইখানে দেখেন একটা আইকন আছে স্ট্রাইক থ্রু, এটাতে ক্লিক করলে আপনি যতটুকু করতে চান, মানে সবগুলা ইফেক্টের ক্ষেত্রেই আপনি যদি স্পেশাল কোনো একটা কেসের ক্ষেত্রে বা স্পেশাল কোনো একটা লাইনের ক্ষেত্রে যদি ইফেক্ট অ্যাপ্লাই করতে চান, ওইটুকু সিলেক্ট করার পর ধরেন আমি এইটুকুতে আমার স্ট্রাইক থ্রু ইফেক্টের দরকার নেই, আমি এইটুকু সিলেক্ট করে এরপর এটাতে আবার ক্লিক করলাম, আমার ইফেক্টটা চলে গেছে। তো এইভাবে হচ্ছে হলো আপনার যতটুকুতে দরকার কালার বলেন অথবা ব্যাকগ্রাউন্ড কালার বলেন
ব্যাকগ্রাউন্ড কালার তো নাই এখানে, হাইলাইট বলেন অথবা শ্যাডো, গ্লো, যে কোনো ইফেক্ট বলেন, বোল্ড, আন্ডারলাইন, তারপর আচ্ছা ইটালিক, ভাইয়া, থ্যাংক ইউ। যেটাই করতে চান আপনার হচ্ছে হলো ফার্স্টে এখান থেকে সিলেক্ট করতে হবে এতটুকুতে আমি দিতে চাই, তারপরে এই যে বোল্ডে ক্লিক করলাম, এটা আচ্ছা বোল্ড হয় নাই, বোল্ডে ক্লিক করলাম, এটুকু বোল্ড হয়ে গেছে। তো হ্যাঁ, এরপর সাইফুল আলম, হ্যাঁ বলেন আপনার প্রশ্ন বলেন। ভাইয়া এই কাজগুলা করতে হলে তো মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলা লাগে, তাই না? এটা যদি আপনি মাইক্রোসফট অফিসে করেন সেই ক্ষেত্রে অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্টের ক্রিয়েট করা লাগে, বাট অনেক ফ্রিটাতেও করা যায়, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট না করেও আপনি করতে পারবেন, বাট এত মডিফিকেশন আপনি করতে পারবেন না, হয়তো বা বেসিক কিছু যেমন ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন, আর ফন্ট সাইজটা ছোট বড় করতে পারবেন, আর বোল্ড করতে পারবেন। বাকি ডিজাইনগুলোর জন্য আপনার মানে পেমেন্ট করতে হবে বা পেইড ভার্সন লাগবে, অথবা আপনি যদি ক্র্যাক ইনস্টল করতে পারেন বা ক্র্যাক সম্পর্কে এক্সপার্ট হন, আপনার ট্রাস্টেড কোনো সোর্স থাকে ক্র্যাক অ্যাপ্লিকেশনের, সেইখান থেকে আপনি ডাউনলোড করে তখন আপনি হচ্ছে এটা ইউজ করবেন। আমারটা যেমন আমি ক্র্যাক ভার্সন ইউজ করি। এছাড়া আপনি হচ্ছে আমি আরেকটা অ্যাপ্লিকেশনের কথা যে বলছি WPS অফিস, ওইটা যদি ডাউনলোড করেন তখন আপনি কোনো পেমেন্ট ছাড়া, কোনো অ্যাকাউন্ট ছাড়া আপনি সরাসরি এই কাজগুলা ওটার মধ্যে ফ্রিতেই করতে পারবেন। বুঝতে পারছেন? এটা কোনখান থেকে ডাউনলোড করে? এটা আমি তো দেখাই দিছি একটু আগে ক্লাসে। না, আগের ক্লাস। আগের ক্লাস না, এই ক্লাসে একটু আগেই দেখাইছে। এই যে WPS অফিসের এই ওয়েবসাইট wps.com, এইখান থেকে আপনি হচ্ছে এই WPS আসবেন, এরপরে ডাউনলোডে ক্লিক করলে আপনার জন্য ডাউনলোডের হচ্ছে এই যে আসবে। যদি IDM ডাউনলোড করা থাকে এরকম আসবে, আর যদি IDM ডাউনলোড করা না থাকে তাহলে সরাসরি আপনার এখান থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, জি। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে আমরা যদি লিস্ট তৈরি করতে চাই তখন আমাদের এই যে এখান থেকে লিস্ট নিতে পারি। এরপর লিস্টের আবার বিভিন্ন ডিজাইন আছে, যেমন ডট আছে, এরপরে এরকম সার্কেল আছে, স্কোয়ার আছে, আরও এখানে দেখলাম আছে, হ্যাঁ এই যে এরকম অ্যারো কি আছে, তারপরে রাইট টিক মার্ক আছে, এরকম আপনি চেঞ্জ করতে পারেন। অথবা আপনি হচ্ছে কাস্টমও ইউজ করতে পারেন, যেমন আমি এখানে আমার একটা প্রোফাইল পিকচার অ্যাড করছি, আপনি চাইলে এরকমও করতে পারেন। এরপরে এইখানে আবার আপনি 1 2 3ও করতে পারেন, আবার হচ্ছে এটারে এরকম মানে মাল্টিপল চয়েসের মতো 1 2 আবার AB এরকমও করতে পারেন। এটা আপনার এইখান থেকে জাস্ট ধরেন আমার 3টা ইয়ে আছে, কার, BMW, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমার এই কারের আন্ডারেই কিন্তু BMW কারেরই ব্র্যান্ড বা গাড়িরই ব্র্যান্ড। তো সেই ক্ষেত্রে আমি এইটারে যদি এইভাবে রাখতে চাই তখন আমি জাস্ট এইখান থেকে এটা যদি সিলেক্ট করি, আচ্ছা কার, সরি, হ্যাঁ। তো এখন আমি এখানে এক্স ভি, আচ্ছা এইটা একটু ডিফিকাল্ট এইভাবে সেট করা, কন্ট্রোল জেড, আচ্ছা এই তো ভি, লিখতে হবে, কপি পেস্ট করা যাবে না, তো আমি লিখি, টাইপ করি এখানে BMW, হ্যাঁ। এরপরে আমি যদি আবার এই লাইন থেকে ইন্টার দিই তাহলে আমার এরপরে বি অপশন আসবে, এখানে আমি আবার সুজুকি এড করতে পারি, তো এইভাবে হচ্ছে আপনি যদি একটা মেনুর আন্ডারে আরেকটা মেনু ক্রিয়েট করতে চান তখন করতে পারেন। আবার আমি যদি সুজুকিতে রাখা এরপরে এখানে ক্লিক করি তখন 3 আসবে, বাট আমি যদি এইখান থেকে এটা কাইটা এরপরে আবার এইখানে হ্যাঁ এইখানে রেখে 3-এর জায়গায় আমি যদি এইটাতে ক্লিক করি তখন হচ্ছে এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলে, না এইভাবে না, হ্যাঁ এই তো মানে
আপনি এইখান থেকে যদি ইন্টার দেন, অর্থাৎ সুজুকির এই পেজটা থেকে যদি ইন্টার দেন, এখান থেকে 3 আসবে, মানে নেক্সট মেনু পয়েন্টারের অপশন আসবে। বাট আপনি এটা ব্যাক স্পেস দিয়ে কেটে তারপরে এইখান থেকে এইটা আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ABCD যেটা চান সেটা এখানে বসাবেন। তো এটা একটু কাজ করা হ্যাসেল। তারপরেও যদি আপনি এইভাবে মেনু দেওয়ার অপশন দেওয়ার দরকার হয়, মাল্টিপল চয়েস প্রশ্ন বানাইতেছেন আপনি একটা ইসের জন্য, ধরেন স্কুলের জন্য আপনি মাল্টিপল চয়েস কোশ্চেন বানাইতেছেন, MCQ যেই কোশ্চেনগুলো থাকে, কোশ্চেন পেপারগুলো, তো তখন আপনার এরকম এটা বানাইতেই হবে, কিছু করার নেই। তখন আপনি কি করবেন, প্রথমে একটা টেমপ্লেটস বানাবেন, যে ধরেন এটা তো বারবার এরকম ABCD আনা অনেক কষ্ট, বা হচ্ছে হলো টাইপ করা বা এটা বের করাটা অনেক টাফ। তো আমি এই জায়গা থেকে প্রথমে ABC গুলা একটা কিছু লেখা, ধরেন এখান থেকে আমি কিছু লিখে সাজায় নিলাম। সাজানোর পরে আপনি জাস্ট এইটা কপি করবেন, পুরোটা টোটাল যেইটা থাকে, Ctrl+C। এখন কপি করার পরে এরপরে যখন আপনি আবার এখানে আসবেন, কারের নিচে যাবেন, কার, এখানে আপনি আবার লিস্ট নেবেন, লিস্ট, এই তো এইখান থেকে আপনি ব্যাক দিয়ে লিস্ট নেবেন, আবার লিস্ট 1 2 হ্যাঁ 2, এরপরে আপনি এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি যে 3 আসছে, বাট আপনি 3তে এখন কিছু লিখবেন না, এখান থেকে আপনার ধরেন আবার দরকার হলো যে শিপ, SHIP, শিপ। তারপরে আপনি হচ্ছে মেনুগুলো এখান থেকে ডাবল ক্লিক করলে চেঞ্জ করতে পারবেন। তখন আপনার হচ্ছে হলো যে চেঞ্জ করার দরকার বা যে প্রশ্নগুলো ওইভাবে চেঞ্জ করে আপনারা হচ্ছে Ctrl+Z দিয়ে, আচ্ছা এইখানে আপনাদের যদি কোনো ভুল হয়ে যায় কোনো কারণে, তখন আপনারা হচ্ছে হলো Ctrl+Z দিয়ে এটা যে আগের পজিশনে ছিল ওইটা আনডু করতে পারবেন। তো এইখান থেকে আপনি জাস্ট এইগুলা, আর এই মেনুটাতে বা এই সাব মেনু সিলেক্ট করার ক্ষেত্রে আপনি যখন এই সাব মেনু সিস্টেমে কাজ করবেন, তখন আপনার কিন্তু অনেক মানে কেয়ারফুলি কাজ করতে হবে, কারণ এইটাতে যদি একটু স্পেস বা হচ্ছে হলো যে আমাদের আমরা যেটা বলি যে অ্যালাইনমেন্ট, যে এক এইখানে ABCD আবার এইখান থেকে এটা যদি একটু এলোমেলো হয়ে যায়, তাহলে মেনুগুলা আবার সব এলোমেলো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে হলো আমরা এইভাবে ডাবল ক্লিক করে এইখান থেকে চেঞ্জ করতে পারলেও, এইখানে যদি ডাবল ক্লিক করে চেঞ্জ করতে যাই, অনেক সময় আমাদের মেনুর যে পয়েন্টটা থাকে ওইটাও কাইটা যেতে পারে। তো এটাতে কাজ করলে একটু সাবধানে করতে হবে। তো এইটা হচ্ছে হলো আমাদের লিস্ট আইটেমের কাজ। এরপরে আমরা হচ্ছে হলো যদি অ্যালাইনিং এর ব্যাপারটা দেখি, আচ্ছা আমি যে কাজগুলো করছি সবগুলো রিমুভ করে আগে, হ্যাঁ। তো এখন আমার টেক্সটটা হচ্ছে হলো লেফট সাইড অ্যালাইনমেন্ট করা আছে। এরপরে আমি এটারে চাইলে সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারি, অর্থাৎ আমার একেবারে যে পেজটা থাকে এটার সেন্টারে টেক্সটগুলো থাকবে, অথবা আমি রাইট সাইড অ্যালাইনমেন্ট করতে পারি। আচ্ছা রাইট সাইড অ্যালাইনমেন্টের ক্ষেত্রে সবগুলো রাইট সাইডে থাকবে, বাট আগে আমার সিলেক্ট করা এগুলো সব রাইট সাইড অ্যালাইনমেন্টে নিতে হবে। তো এখানে রাইট সাইড অ্যালাইনমেন্ট করা, তারপরে হচ্ছে হলো এটারে কি বলে জাস্টিফাই, অর্থাৎ আমার যেই অ্যালাইনমেন্ট সব লাইনগুলো সমান থাকবে। তো এটাতে যদি আমি কন্ট্রোল এটাতে যদি ক্লিক করি, আমার সব লাইন দেখেন একেবারে সমান, যেখান থেকে শুরু হয়েছে এক মানে এই লাইন যেখানে শেষ হয়েছে এই লাইন ওইখানে শেষ হয়েছে, একবারে এক প্যারাগ্রাফ, একটা আইডিয়াল প্যারাগ্রাফের মতো। জি হ্যাঁ, আপনি প্রশ্ন করার জন্য হ্যান্ড রাইজ করছিলেন। আচ্ছা ভাইয়া, একটা পেজের মধ্যে ধরেন অনেকগুলো প্যারাগ্রাফ আছে, তো একটা নির্দিষ্ট মানে একটা প্যারাগ্রাফ কি একটা ইয়াতে রাখা যাবে? বুঝিনি। মানে অ্যালাইনমেন্ট কি ডিফারেন্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে ডিফারেন্ট ভাবে রাখা যাবে? আমি এটারে একটু কপি করি, এন্ড কপি করার পরে Ctrl+C, আমি হচ্ছে এই সেম জিনিসটা আবার নিচে পেস্ট করি, আবার এইটা আমি নিচে পেস্ট করি। এখন ধরেন আমার এই টোটাল পেজটাতে 3টা প্যারাগ্রাফ আছে। তো ফার্স্টের পেজটা আমি হচ্ছে হলো সাব জাস্টিফাই রাখলাম, তো এর পরেরটা হচ্ছে হলো আমি লেফট সাইড রাখলাম। এখন এইটারে আমি হচ্ছে, আচ্ছা এটা আমি লেফট সাইড রাখি, তো এটারে আমি
লেফট সাইড অ্যালাইনমেন্ট করি, এখন দেখেন এটা হচ্ছে হলো লেফট সাইড অ্যালাইনমেন্ট হয়েছে। আবার এটা আমি সিলেক্ট করে এটারে আমি হচ্ছে হলো রাইট সাইড অ্যালাইনমেন্টে রাখি, এটা এখন রাইট সাইড হয়ে গেছে। আবার যদি আমি একটু কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি অ্যান্ড এটারে আমি যদি সেন্টারে রাখি, তাহলে এই যে সেন্টার, একটা পেজের মধ্যে আমার 4টা অ্যালাইনমেন্টই, এই যে ফার্স্টেরটা হচ্ছে জাস্টিফাই, এরপরে এটা হচ্ছে হলো লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, আর এইটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, আর এটাতে সবগুলা ইকুয়াল। তো এরপরে যাই, তো এটা হচ্ছে হলো আমাদের ফিল। তো ফিল এটা মেইনলি কাজ করে হচ্ছে আমাদের একটা ফন্টের বা একটা প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য। যেমন এইটা আমরা বললাম যে শুধুমাত্র হাইলাইট, এটাতে স্পেসিফিক কয়েকটা কালার ছাড়া আমরা অন্য কোনো এক্সট্রা কালার ইউজ করতে পারি না, যে হাইলাইট নর্মাল হাইলাইটারের যে কালারগুলো থাকে ওইগুলাই। কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা ফন্ট কালারের মতো সব কালারই মোটামুটি নিজেরা কাস্টম কালারও ইউজ করতে পারি। আর এই ফিল কালারটা হচ্ছে হলো আমাদের শেপের জন্য ইউজ করা হয়, আবার পেজের জন্য ইউজ করা হয়। বা হচ্ছে আমি যদি এটা ফিল করি, দেখেন এই যে প্যারাগ্রাফের মধ্যে এই প্যারাগ্রাফটা পুরোপুরি একটা কালারে আমি ফিল করলাম, এটা আমি যদি ফিল করি এখান থেকে আবার আমি হচ্ছে হলো কালার চেঞ্জ করতে পারবো। তো এইভাবে প্যারাগ্রাফে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে বা হচ্ছে একটা পেজের ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমরা এই ফিলটা ব্যবহার করি। তো এরপরে এটা হচ্ছে হলো বিভিন্ন পেজ ডিজাইন, যে আপনি একটা পেজে কীরকম অ্যালাইনমেন্ট করবেন, বা হচ্ছে হলো পেজের মধ্যে কীভাবে টেমপ্লেট সাজানো থাকে, যে স্টাইল ডিফারেন্ট স্টাইলে নিউজ পেপার স্টাইল থাকে, বিভিন্ন বিভিন্ন স্টাইল থাকে, বাট এইটা আমাদের অত ইম্পর্টেন্ট না। এরপরে এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেই মেনুটা ফাইন্ড রিপ্লেস, এইটা ফাইন্ড রিপ্লেস হচ্ছে আপনার এইখানে ধরেন 1000 ওয়ার্ড আছে, এখন আপনি কোন একটা বানান ভুল লিখছেন, যেমন আমি এই জায়গায় ইপসাম বানানটা ধরেন আমি ভুল লিখছি, তো এখন এইটারে আমার হচ্ছে রিপ্লেস করে জিপসাম লিখতে হবে বা অন্য কিছু আমি লিখব। তো আমি এটাতে ফাইন্ড দিতে পারি। এখন আমার এটা অলরেডি সিলেক্ট করা ছিল, আমি এইখান থেকে অলরেডি সিলেক্ট করছিলাম, যার কারণে এইখান থেকে আমার এটা অটোমেটিকলি আইসা পড়ছে। বাট আমি যদি এটা সিলেক্ট না করি তখন কি হবে, ধরেন এটা আমি এখান থেকে কেটে দিলাম। তো নর্মালি ফার্স্টে এরকম থাকে, আপনার যেই ওয়ার্ডটা বা যেই টেক্সটটা আপনি সার্চ দিতে চান, বা আমি এইখান থেকে ধরেন লোরেম সার্চ দিব, আমি এটারে কন্ট্রোল সি দিলাম অ্যান্ড এইখানে পেস্ট করলাম। আমার এই যে টেক্সটটার মধ্যে বা আমার এই পুরা যেই পেজটা আছে এটার মধ্যে যতগুলা লোরেম আছে সবগুলা সিলেক্ট হয়েছে। তো এখন এইখানে এই যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার বা হচ্ছে হাইলাইটার ইউজ করার কারণে হাইলাইটারের কালার আর এই লোরেমের কালার মিলে গেছে, বাট এই যে এইটুকু কিন্তু আমার হাইলাইটারের কারণে হয়েছে, নর্মালি আমার লোরেমের কারণে হয় না, মানে আমি লোরেম সার্চ দিছি তার কারণে হয় না। তো এখন আমার এইখানে যদি আমি একটু দেখি 20টা রেজাল্ট আমরা পাইছি, মানে এই পেজটার মধ্যে 20টা লোরেম টেক্সট আছে। তারপরে এই জায়গায় হচ্ছে হলো কোন সেন্টেন্সে কোন সেন্টেন্সে আছে তার একটা লিস্ট আছে, হোয়াট ইজ লোরেম ইপসাম, এই যে ফার্স্ট লাইনটাই। তারপর লোরেম ইপসাম ইজ সিম্পলি ডামি টেক্সট, এই যে সেকেন্ড লাইন। এরপরে এরকম প্রত্যেকটা হচ্ছে হলো প্রত্যেকটা লাইনই কোথায় কোথায় লোরেম আছে সেগুলার পুরো একটা সেন্টেন্স বা একটা টোটাল ডেসক্রিপশনই এইখানে বলা আছে বা হচ্ছে লিস্ট দেওয়া আছে। এখন আমি এটারে রিপ্লেস করতে চাই, যে লোরেমের জায়গায় আমি এই যে রিপ্লেসে ক্লিক করলাম এইখান থেকে, তখন আমার এই পেজটা ওপেন হইলো, মানে এই ফ্লোটিং মেনুটা ওপেন হইলো। এখন এইখানে ফাইন্ড ওয়াট, ফার্স্টে হচ্ছে ফাইন্ড ওয়াট, এটা দ্বারা আমার প্রশ্ন করতেছে যে আমি কি খুঁজতেছি বা কোন ওয়ার্ডটা খুঁজতেছি রিপ্লেস করার জন্য। আর সেকেন্ড হচ্ছে রিপ্লেস উইথ, অর্থাৎ আমি রিপ্লেস করে কি বসাতে চাইতেছি। তো এইখানে আমি বললাম যে আমার নাম যেটা আছে এইটা আমি বসাতে চাইতেছি, তো তাজিন। তো আমি এখানে একটা একটা করে রিপ্লেস করতে পারি। তো আপনি যদি ধরেন একটা একটা করে রিপ্লেস করেন, সেই ক্ষেত্রে আপনার যেটা দরকার মনে হয় যে না এটা দরকার, রিপ্লেস করার দরকার নেই, আপনি জাস্ট ফাইন্ড নেক্সট দিয়ে ওটা অ্যাভয়েড করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না আমি সবগুলো একসাথে রিপ্লেস করব, জাস্ট রিপ্লেস অল ক্লিক করবেন। এই জায়গায় বলা হয়েছে যে অল ডান, উই মেড 20 রিপ্লেসমেন্টস
মানে আমার 20টা যে লোরেম ছিল সব চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটা ওকে ক্লিক করার পরে, আচ্ছা এটা ওকে দরকার নেই, এখন দেখি এই জায়গায় এই যে লোরেমের জায়গায় সব তাজিন হয়ে গেছে, এই জায়গায় তাজিন, এই জায়গায় তাজিন। তো এইভাবে হচ্ছে হলো আমরা একটা বড় টেক্সট বা একটা বড় প্রজেক্টের মধ্যে থেকে ফাইন্ড অ্যান্ড সার্চ করি, মানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসমেন্ট করি। মানে একটা ওয়ার্ড যদি স্পেলিং মিস্টেক হয় অথবা ধরেন আমার টোটালি চেঞ্জই করতে হবে, তো তখন আমরা এইভাবে চেঞ্জ করি। তো কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে বা কোনো কিছু বুঝেন না এমন আছে? আচ্ছা, যদি না থাকে আমরা নেক্সট ইনসার্ট অপশনে যাই। তো এইখান থেকে আমি এটারে পেজটা ব্ল্যাঙ্ক করে নিলাম। সো এখন ইনসার্ট অপশন, এইটাতে আমরা কি করি, এইটাতে আমরা হচ্ছে টোটালি আমাদের ডিজাইনিং বা একটা ডিজাইন যখন আপনারা দেখেন করা হয়, এটার মাধ্যমে আমরা অনেক কাজই করি ডিজাইনের। যেমন আমার যদি একটা ইমেজ ইম্পোর্ট করতে হয় বা আমার শেপ ইমপ্লিমেন্ট করতে হয়, এই আইকন আনতে হয়, এই কাজগুলো সব আমরা এই ইম্পোর্ট দিয়ে করি। অথবা আপনি একটা রিপোর্ট করতেছেন, তার মধ্যে আপনার একটা স্ট্যাটিস্টিক্স দেখাইতে হবে যে হ্যাঁ আমার এই ধরেন 100 জন, আমার এই 16 কোটি মানুষের মধ্যে 50% শিক্ষিত, 10% অর্ধশিক্ষিত, মানে এইচএসসি বা ইন্টারমিডিয়েট পাস, বাকিরা অশিক্ষিত, এরকম আপনি যদি দেখাইতে চান, তখন আপনার কি দরকার হবে, চার্ট দরকার হবে। তো এইখান থেকে আপনি বিভিন্ন এই চার্টের উপরে ক্লিক করলে এই যে বার চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, এরপরে বার, বিভিন্ন চার্ট, যত প্রকার চার্ট আর কি ম্যাথমেটিক্যাল টার্মসের মধ্যে হয় বা ম্যাথমেটিক্সের মধ্যে আছে, সবগুলাই এইখান থেকে আপনি নিতে পারেন। ক্যান্ডেল, ক্যান্ডেল যেটা হচ্ছে হলো বর্তমানে যারা ট্রেডিং করে তারা চিনে অনেক বেশি। তো এই যে ক্যান্ডেলও এখানে আছে, এইখান থেকে ক্যান্ডেলও আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো ইমপ্লিমেন্ট করার জন্য কিছুই না, আপনার জাস্ট সিলেক্ট করতে হবে আপনি এই স্টাইলটা চাইতেছেন, আপনি জাস্ট ক্লিক করবেন, ওয়েট, হ্যাঁ, তো এটা সিলেক্ট করার পরে এখান থেকে ওকে দিবেন, এই যে আপনার এটা চলে আসছে। তো এখন এখান থেকে আপনার জাস্ট হচ্ছে যে ডাটাগুলো ইমপ্লিমেন্ট করে দিবেন, ডাটাগুলো ইমপ্লিমেন্ট করে দিলে এখান থেকে আপনার চার্টটা কমপ্লিট। যেমন আমি এখান থেকে ক্যাটাগরি যদি চেঞ্জ করি, একটু জুম করি, আচ্ছা জুম হবে না, তো ক্যাটাগরিগুলো চেঞ্জ, এই জায়গা থেকে আশা করি দেখতে অসুবিধা হয় না। এই যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এখানে আছে, এই যে ক্যাটাগরি 3 আছে। আর একটা এক্সেল শিট ওপেন হয়েছে। এখন এক্সেল শিট ওপেন হওয়ার কারণ অবশ্যই আপনারা জানেন আশা করি, ম্যাথমেটিক্যাল ভিতরেও এটা যখন করছেন তখন আপনাদের এটা বানানোর আগে বিভিন্ন বার চার্ট বলেন, পাই চার্ট বলেন, এগুলো বানানোর আগে একটা ক্যালকুলেশন করতে হয় যে আপনার এটা 100%-এর মধ্যে 90% হলে এটা কত দূর যায়, 10% হলে কত দূর যায়, বার চার্ট বানানোর আগে। আমিও ভুলে গেছি, অনেক আগে করছি। তো এই কাজগুলো আমাদের এইখানে এই এক্সেলের মধ্যে করি। করার পরে আমরা যদি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করি, যেমন আমি এটা 3-র জায়গায় যদি -6 করি অ্যান্ড এন্টার দিই, অ্যান্ড আচ্ছা কন্ট্রোল সেভ এস, কন্ট্রোল এস, 6 চেঞ্জ হয়েছে কি না, ক্যাটাগরি 1 তো না, আচ্ছা হ্যাঁ এই যে এইখানে চেঞ্জ হবে, বাট চেঞ্জ অনেক ছোট হয়েছে যার কারণে বোঝা যায় না। তো আমি এক কাজ করি, চেঞ্জটা বাড়ায় দিই, মাইনাসের জায়গায় 6-এর জায়গায় 100 করি, 100 এন্টার যদি দেই, আচ্ছা +100 দেই, -100 বেশি নিচে নেমে গেছে। এই যে এখানে আমরা চার্টের মধ্যে ছোট বড় হইতেছে, বাট কোনো একটা কারণে হচ্ছে হলো কালার চলে গেছে। 7 থেকে আমরা এই জায়গায় 15 করি যদি, ও সব -6 হয়ে রয়েছে। তো এইগুলার থেকে আবার
এটা 100 থেকে কমাইতে হবে মাইনাস 115 মাইনাস এটা 6 এর থেকে হলো ধরেন 25। আচ্ছা এটা এরকম চেঞ্জ করলে এই জায়গায় আমার স্ট্যাটিস্টিক্স আমি যখন চাপাচাপি করছি দেখানোর জন্য তখন এই যে সব 6 হয়ে গেছে, যার কারণে এটা চেঞ্জ হয়ে গেছে, কিছু ভুল করে ফেলাইছি। তো এইগুলা হচ্ছে হলো ক্যালকুলেশন করার মাধ্যমে আপনি হচ্ছে হলো এগুলার অ্যাকুরেটভাবে সাজাইতে পারবেন বা ডিজাইন করতে পারবেন আর কি। তো এরকমভাবে এখান থেকে আপনি আরও বিভিন্ন প্রকারের চার্ট আছে সেগুলোও ইমপ্লিমেন্ট করতে পারবেন। এটা তো আমি দেখলাম ক্যান্ডেল আমরা বলি, বাট এটা অরিজিনালি হচ্ছে হলো কি যেন দেখলাম, নামটা মনে নেই। এরপরে হচ্ছে আচ্ছা ওটা হচ্ছে হলো চার্টের মধ্যে, সরি এটারে বলি হচ্ছে বক্স অ্যান্ড হুইস্কার। এরপরে আমরা ম্যাপ আনতে পারি, এক্স ওয়াই যে আমাদের শিট আছে মানে যেটারে গ্রাফ শিট বলি আমরা, ওইটাও আনতে পারি। এইখান এরিয়া বার পাই চার্ট একটা ইমপ্লিমেন্ট করতে পারি। এটা ক্লিক করার পরে ওকে, এই যে জায়গায় পাই চার্ট আসছে। অ্যান্ড দেন এখানে হচ্ছে হলো আমার এই পাই চার্টের যে ইনফরমেশন বা ডাটা স্ট্যাটিস্টিক্স ওইটা আসছে, যে টোটাল স্ট্যাট হয়েছে হলো মেবি 10% নাকি, আচ্ছা 100%-এর মধ্যে এই জায়গায় একটা 8.23 মানে কি 0 to 3 কি স্ট্যাটিস্টিক্স করছে আমিও আইডিয়া নেই, কারণ আমি এইগুলোতে এমনি দুর্বল। তো যাই হোক, এইখান থেকে আপনি হচ্ছে 100%-এর বিভিন্ন ভাগে ভাগ করতে পারবেন, ভাগ করে এরপরে আপনি হচ্ছে এটাতে কালারফুল করতে পারবেন। অ্যান্ড এইখান থেকে আপনি একটা ইন্ডিভিজুয়াল পার্ট চুজ করে এটার কালার চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ কালারে যায় আপনি এই যে কালার সেট চেঞ্জ করতে পারবেন, আপনার যে থিম অনুসারে আপনি হচ্ছে হলো কালার বসাইতে পারবেন, ডার্ক কালার, গ্রিন কালার, তারপরে আবার মাল্টিপল কালার অপশনও আছে এই জায়গায়। তো এইভাবে আমরা নর্মালি চার্ট ইমপ্লিমেন্ট করি। এরপরে আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস ইমপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে হলো টেবিল। তো নর্মালি টেবিল রিলেটেড আমাদের যে কাজগুলো থাকে এইগুলো আমরা এক্সেলে করি, বাট অনেক সময় দেখা যায় যে প্রবেশপত্র না সরি বিভিন্ন রুটিন ডিজাইনের ক্ষেত্রে, পরীক্ষার রুটিন বলেন বা হচ্ছে এরকম রুটিনের ক্ষেত্রে আমাদের ওয়ার্ডে করতে হয়। তো তখন আমরা ইনসার্ট থেকে এই যে টেবিল, এখন এখানে 100 টেবিল আছে, এইদিকে 10টা না আচ্ছা 7টা আছে, এদিকে 7টা, কেমনে কি আচ্ছা যাই হোক কম আছে আর কি, 100 টেবিল নাই। তো ইনসার্ট টেবিল দিলে আমি এই জায়গা থেকে হচ্ছে টেবিলের সাইজ বলে দিতে পারি যে কয়টা কলাম নিব, কয়টা রো নিব, এটা আমি এখান থেকে বলে দিতে পারি। আবার আপনি চাইলে এখান থেকে সিলেক্টও করতে পারেন। তো কুইক টেবিলে যদি যাই, এখানে অনেক দেখেন টেবিলের ডিজাইন সহ টেমপ্লেটস আছে, আপনি চাইলে জাস্ট ক্লিকের মাধ্যমে টেবিল ইমপ্লিমেন্ট এই যে টেবিলগুলো নিয়ে আসতে পারবেন। এরপরে আপনি ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারেন, বাট এইরকম টেবিল না নাই বেটার, কারণ এইগুলো এডিট করতে গেলে দেখা যায় পুরো টেবিলের ডিজাইনটাই নষ্ট হয়ে যায়, উল্টা আরও সময় লস হয়। তো যার কারণে আপনার যদি টেবিল দরকারই হয় যে আমার ওয়ার্ডে টেবিলের কাজ করতে হবে, তখন আপনি নিজে একটা টেবিল সময় লাগলো বানায় নেওয়াটা বেটার। তারপরে ইমেজ ইমপ্লিমেন্ট করতে হয়। তো ইমেজ ক্লিক করলে পিকচার আপনি কোথা থেকে নিতে চাইতেছেন, দিস ইমেজ, স্টক ইমেজ, আপনারটা যদি ক্র্যাক ভার্সন না হয় আপনি স্টক ইমেজের একটা জি ভাইয়া টেবিলটা একটু ইনসার্ট করে দেখাইলে ভালো হয়। টেবিলটা এই যে আমি ধরেন এই ইনসার্ট করলাম, এই আমার টেবিল ইনসার্ট হয়েছে। এখন আপনি এইখান থেকে আপনার এই টেবিলটা ছোট বড় এই কোণাতে মানে এই চারদিকে আরও কি যেটা এটা দিয়ে উপরে নিচে করতে পারবেন বা এটারে মুভ করাতে পারবেন। আর এই কর্নারে আপনি এটারে ধরলে এটারে আপনি ছোট বড় করতে পারবেন, এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এরপরে জাস্ট আপনার এটা সিলেক্ট করলে আপনার পুরো টেবিলই সিলেক্ট হবে। এইখান থেকে আপনি চাইলে হোমে যাওয়ার পরে এটারে টেবিলের জন্য সব সেন্টারে নিতে পারেন, যে এখন আপনি যা লিখবেন সব সেন্টারে আসবে। এরপরে এখান থেকে আপনার লেখা শুরু করবেন, যে ধরেন আমি লিখলাম সান
Wednesday, Thursday, Friday, Saturday, ধরেন এটা একটা রুটিনের ডেমো আমি তৈরি করছি। এখন আমার কি করতে হবে, এই যে এই টেক্সটগুলারে যদি সেন্টারে থাকে বেটার হবে। তো আমি এইটাতে ক্লিক করলাম, আমার টেক্সটগুলো সেন্টারে আসছে। আর এরপরে আমি যদি এইদিকে, না এটা লাইন স্পেসিং, আচ্ছা আর সেন্টারে আসে না ওইভাবে, বাট এমনিতে আমার টেক্সটটা সেন্টারে আসে। এরপরে হচ্ছে আপনার আরও যেগুলো আপনি অ্যাড করবেন প্রত্যেকটাতে ক্লিক করে করে আপনি অ্যাড করতে পারবেন। এখন আপনি টেবিলের আবার ডিফারেন্ট কিছু মানে ডিফল্ট কিছু ডিজাইন টেমপ্লেট সেট করা আছে। আমরা যদি টেবিল ডিজাইনে যাই, এখান থেকে এই যে এটাতে ক্লিক করলে টেবিলের এই যে ডিজাইনগুলো ডিজাইন চেঞ্জ হয় না কেন, হ্যাঁ এই যে কালার দেখেন একটার পরে একটা কালার শিফটিং এর ইয়ে আছে। এরপরে এই যে এইখান থেকে এরকম ডিজাইন আছে, এরপরে এই ডিজাইন আছে। আপনি যদি এইখানে দেখেন আরও হিউজ টেবিলের ডিফারেন্স, ডিফারেন্ট ডিফারেন্ট কালার, এই যে এরকম ডিজাইন আপনি এখান থেকে চাইলে বাই ডিফল্ট যে ডিজাইন আছে এই ডিজাইনগুলোও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি আপনার মতো ডিজাইন নিজে নিজে তৈরিও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো টেবিলের ডিজাইনের জন্য আবার একটু দেখা দেয়, এখানে যদি আপনি টেবিল সিলেক্ট করেন তখন এখানে দুইটা নতুন মেনু আসে। একটা টেবিল ডিজাইন, যার মধ্যে হচ্ছে হলো টেবিলের বিভিন্ন বর্ডার বলেন, বর্ডার স্টাইল, যেমন এটা বর্ডার উইথ কত হবে, এই যে এটা মোটা বর্ডার যদি আপনি মোটা করতে চান আরও, এটা দিলে আপনার বর্ডার আরও মোটা হবে। এইখান থেকে আপনি যদি আরও মোটা করতে চান, এই যে দেখেন, তো এই বর্ডারগুলা মোটা হইতেছে, আরও ভিজিবল হইতেছে। তো এইভাবে আপনি চাইলে বর্ডার আরও হিউজ করতে পারেন। আর যদি চান যে না আমার বর্ডার আরও সিম্পল চিকন থাকবে, তখন আরও এইখান থেকে বর্ডার স্টাইল আরও থিন করে দিতে পারেন। তো এরপরে এইখানে আসে হচ্ছে হলো এইটাও বর্ডারের জন্যই, যে আপনার বর্ডারের এইটা মেবি হচ্ছে হলো বর্ডার ডিজাইন, যে আপনি কী টাইপের বর্ডার চান, ডট ডট ড্যাশ ড্যাশ বা হচ্ছে আঁকা বাঁকা এরকম, কেন হ্যাঁ যাই হোক এরকম আর কি। তো এরপরে হচ্ছে টেবিল ডিজাইন, এখানে বর্ডার প্রিন্টার, এটা যদি দেখি এটা কি, আচ্ছা এটা দিয়ে আমরা হচ্ছে হলো কই কই বর্ডার আছে কীরকম সেটা দেখতে পারি। তো এরপরে বর্ডার এইখান থেকে আবার বর্ডার আমরা টপ বর্ডার, অল বর্ডার এগুলো দেখাইতে পারি, যে কোনটা দেখাইতে চাইতেছি। এই যে অল বর্ডার দেখাইতে চাইতেছি, এটাতে আমার বর্ডার কেমন হয়ে গেছে, টেবিল লেআউট পরে। তো এরপরে আমি জাস্ট যদি টপ বর্ডার দেখাতে চাই, তাহলে আমি এটা ক্লিক করলে জাস্ট আমার টেবিলের টপ বর্ডারটা দেখাবে, বাট কোনো কারণে সিলেক্ট হয় না। বর্ডার, বটম বর্ডার, তো এইখান থেকে আপনারা বর্ডার সিলেক্ট করতে পারেন। আপনি রাইট বর্ডার দেখাতে চাইতেছেন না লেফট বর্ডার দেখাতে চাইতেছেন, এগুলা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। অ্যান্ড এইভাবে আপনি একটা টেবিল সাজাতে পারেন। এরপরে আসে টেবিল লেআউট। এখন আপনি যদি টেবিলে অ্যাড করছেন, ধরেন এইখানে আপনার এই লাইনটার উপরে আরেকটা টেবিল দরকার, মানে লাইন দরকার, রো দরকার। রো হচ্ছে হলো আমার সাইড বাই সাইড যেগুলো থাকে, আর কলাম হচ্ছে লম্বালম্বি যেটা থাকে। তো এইখান থেকে ধরেন আমার এই টেবিলে উপরে একটা রো দরকার, ইনসার্টের রো অ্যাবোভ, এটা দিলে পুরা সেটটারই একটা আসে। আচ্ছা আমার ভুল হয়েছে, কন্ট্রোল জেড, টেবিল সিলেক্ট, টেবিল, এখান থেকে ইনসার্ট রো অ্যাবোভ, এই যে উপরে একটা রো আসছে। আর যেহেতু আমার ডিজাইনে বলা আছে যে আমার হেডলাইনটা কালারফুল হবে, তো উপরে যেটা হেডলাইন আসছে ওইটা কালারফুল হয়ে গেছে। আর এই যে সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে আমরা যেটা লিখছিলাম ওইটা নিচে চলে আসছে। তারপরে এরকম আমরা লেফট সাইডে বিলোতে আমরা যখন দরকার হবে যেখানে আমরা একটা করে বর্ডার, মানে সেল চাইলে সেল বলেন বা কলাম, রো, যে কোনো কিছু অ্যাড করতে পারি। যেমন আমার এই টুইসডের পাশে আমার মনে হলো যে একটা কলাম দরকার, তো আমি এই জায়গায় ইনসার্টে কলাম লেফট দিলাম, এই যে টুইসডের পাশে একটা কলাম, ব্ল্যাঙ্ক কলাম চলে আসছে। আবার আমি বললাম যে রাইট সাইডেও একটা দরকার,
আমি ক্লিক করলাম, এই যে টুইস্টের রাইট সাইডেও একটা কলাম চলে আসছে। তো এটা হচ্ছে আমার কলাম ইমপ্লিমেন্ট। এখন এই টেবিলটার আপনার মনে হলো আচ্ছা এটা কেমন জানি দেখা যেতেছে বর্ডারটা, টেবিল ডিজাইন বর্ডার লাইন করে দিই। ওকে, আই হোপ সিলেক্ট, আচ্ছা এই তো ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখতেছিলাম যে আমার এটা দরকার তো নাই আপাতত, আচ্ছা থাকো। এখন আপনার দরকার হলো যে এই টুইস্টের মধ্যে আমি 3টা সেল একসাথে রাখতে হবে, বা এটা আমি যদি আগের মতো করতে পারতাম বেটার হতো। কন্ট্রোল হ্যাঁ, তো এইখানে এখন আপনি ধরেন যে আপনার টুইসডে আপনি একসাথে 2টা ক্লাস করবেন। তো এখন আপনার এইখানে সেল তো টুইসডের নিচে একটা, তাহলে আপনি এখন কাজটা কিভাবে করবেন? এখানে আপনার লিখলে হয় এটার নিচে লিখতে হবে। ধরেন আপনি এখানে লিখলেন যে বাংলা আর আর্ট পড়বেন, আর্ট পড়বেন। এখন এইভাবে লিখতে পারেন, বাট যেহেতু আমরা টেবিল ইউজ করতেছি তো এটার একটা বেনিফিট অবশ্যই আমাদের থাকা উচিত। তো তখন আমরা কিভাবে করতে পারি, এটা লেফট সাইডে আমরা একটু আগে একটা টেবিল যেভাবে কলাম যেভাবে নিছিলাম আমরা একটা কলাম নিতে পারি, যে ইনসার্ট কলাম রাইট সাইডে। তো নেয়ার পরে এখন আমি বাংলার পরে আর্টটা কন্ট্রোল এক্স এইখানে বসাইতে পারি, বসাইলাম। তো এখন প্রবলেম যেটা হচ্ছে যে এইখানে আমার আরেকটা টুইস্টের জন্য সেল চলে আসে। তো এখন এইটা যাতে না আসে বা এটা যাতে আমি সুন্দরভাবে করতে পারি, এর জন্য আমার এই 2টা সেল সিলেক্ট করতে হবে। করার পরে এখানে হচ্ছে হলো মার্জ সেল নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করলে এই যে এখন আমার টুইসডে আমার এই হয়ে গেছে। আচ্ছা আমি বর্ডার সবগুলোর জন্য ভিজিবল করি, টেবিল ডিজাইন, হ্যাঁ এখন যদি দেখেন যে এইটাতে এই টুইসডেতে বাংলা অ্যান্ড আর্টের এই টেবিলটা মার্জ হয়ে গেছে। আমি যদি আবার এই টেবিলে যাই অ্যান্ড টেবিল লেআউটে যাই আনমার্জ করি, স্প্লিট সেল, আচ্ছা স্প্লিট সেল করতে পারবো, মার্জ আর আনমার্জ হবে না। এটার আমি স্প্লিট সেল করলে এই যে দেখেন এখানে 2টা পার্ট হয়েছে। আবার যদি আমি এটারে পুরাটা বর্ডার আনি, টেবিল ডিজাইন বর্ডার, এখন এখানে টুইসডের পাশে এইটা একটা কলামে আর্ট একটা কলামে। আবার আমি যদি এই 2টারে মার্জ করি, সিলেক্ট, তো এই 2টা যেহেতু আমি মার্জ করতে চাইতেছি শুধুমাত্র এই 2টাই আমার সিলেক্ট থাকবে। তো এই যে এই টেবিল নিয়ে কাজগুলা এগুলা কিন্তু আমাদের এক্সেলও সিমিলার কাজই থাকবে, একেবারে সেম টু সেম। এক্সেলের মধ্যেও সবই টেবিল নিয়েই কাজ। তো এই যে এই মার্জিং করা বা একটা সেল অ্যাড করা বা একটা সেল ডিলিট করা এগুলা তখন আমাদের একেবারে হোম বা ডিজাইন মেনুতে সরাসরি থাকবে। তো এখান থেকে আমরা যেটা দেখছিলাম মার্জ, তো এখন এই যে আমাদের এটা মার্জ হয়ে গেছে। তো এখন কারো প্রশ্ন আছে বা কোনো কিছু জানার আছে, বুঝেন না এমন আছে? তো এটার মধ্যে এরকম আরো অনেক মেনু আছে, এগুলো আপনারা যখন কাজ করবেন আস্তে আস্তে তখন আস্তে আস্তে আপনারা এক্সপ্লোর করবেন, কারণ এই জায়গায় সবগুলা মেনু যদি আমি ধরে করে দেখাইতে চাই তখন অনেক সময় লাগবে। তো এরপরে ড্রর মধ্যে আপনারা যদি আপনাদের ডিজাইন পেজের মধ্যে কোনো কিছু ড্র করতে চান বা কোনো ডিজাইন করতে চান, তো এটা আপনারা এই ড্র মেনুতে করতে পারেন। ডিজাইনের মধ্যে হচ্ছে আপনাদের পেজের লেআউট কেমন হবে, যেমন এটাতে টাইটেল সেন্টারে থাকবে, হেডিং থাকবে, তারপরে একটা এরকম যদি আপনারা সাজাইতে চান, কন্ট্রোল অল্টার লোরেম ইপসাম পেস্ট করি আমরা, কন্ট্রোল ভি and then select করি কন্ট্রোল এ। আচ্ছা এটা ফর দ্য ফরম্যাট কেন হইতেছে না, আচ্ছা আমার এই লেআউটে টেক্সটটা নাই যার কারণে এটা ফরম্যাট হইতেছে না, বাট কিছু কিছু চেঞ্জ অবশ্যই আপনারা দেখতেছেন। আমি যখন কার্সর নিতেছি স্পেসিং এর
ফন্ট সাইজের কিছুই আছে, বাট এইখানে যে লেআউটটা দেওয়া আছে এই লেআউটে আমার টেক্সট নাই, যার কারণে অ্যাকচুয়াল ডিফারেন্সটা আপনারা বুঝতেছেন না। তো ওইটা আমাদের দরকার নাই, আমরা নিজেরা ডিজাইন করে নিব। এরপরে লেআউট, এটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ এইখানে দেখেন আমরা যখন একটা টেক্সট নিছি তখন এইখানে আমাদের এই ডান পাশে কতটুকু অনেকখানি স্পেস আছে, উপরে অনেকখানি স্পেস আছে, বাম পাশেও অনেকখানি স্পেস আছে। এইটা হচ্ছে আমাদের মার্জিন। এখন আমরা যখন কাজ করি আমাদের এত মার্জিন দরকার নাও হতে পারে, তখন আমরা এইখান থেকে মার্জিনসে আমরা এই ডিফল্ট আছে এইটাও আমরা চেঞ্জ করতে পারি, যেমন ন্যারো ইউজ করতে পারি, অথবা আপনার যদি একেবারেই দরকার না হয় তখন কাস্টম মার্জিনে সিলেক্ট করে আপনার মতো আপনি মার্জিন এখানে সেট করতে পারবেন। এরপরে এইটার মধ্যেই আমরা তো সব মেনু পেয়ে যেতেছি। পেজ ওরিয়েন্টেশন, আপনি ল্যান্ডস্কেপ রাখতে চাইতেছেন না বা লম্বালম্বি রাখতে চাইতেছেন সেটাও এইখানে বলতে পারেন। আপনি যদি ল্যান্ডস্কেপ রাখতে চান ওকেতে ক্লিক করবেন, এই যে আমাদের পেজটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে, মানে A4 সাইজের পেপার হইলে এরপরে হচ্ছে আপনার কি পেপার সাইজ রাখবেন সেটাও এখানে বলা আছে, লেটার সাইজ, তারপরে ট্যাবলয়েড সাইজ, লিগ্যাল সাইজ, স্টেটমেন্ট, বিভিন্ন সাইজ আছে। তো নর্মালি আমরা প্রিন্টের জন্য যে কাজগুলো করি ওইগুলা A4 সাইজে করি, অথবা PDF সাজানোর জন্য যদি করি তখন আমরা লেটার পেজে করি। তো আমরা A4 করব, তো এই যে A4 সাইজের পেপার, এখন আমার এটা ইসে আছে ওরিয়েন্টেশন। আর ওরিয়েন্টেশন আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি, পোর্ট্রেট বা হচ্ছে ল্যান্ডস্কেপ, যে কোনো স্টাইল আমরা করতে পারি। আর এরপরে আসে হচ্ছে আমাদের একটা পেজের মধ্যে আমরা কয়টা কলাম রাখতে চাই। এখন কলাম কি, নিউজ পেপারের মধ্যে দেখেন কলাম কিন্তু অনেকগুলো থাকে, 3টা 4টা 5টা করেও থাকে। তো আমরা ওইরকম যদি কলাম সাজাইতে চাই বা নিউজ পেপারের লেআউট যদি সাজাইতে চাই তখন আমাদের এইখান থেকে কলাম নিতে হবে। আপনি কয়টা কলাম নিতে চান, একেবারে আপনি যদি কাস্টম কলাম নিতে চান তখন আপনার হচ্ছে এইখান থেকে আপনারা এই সিলেক্ট করতে পারবেন যে ফার্স্টে একটা কলাম 1, এটার উইথ কত, তারপরে এর মধ্যে থেকে আপনি কলাম 2 এর মধ্যে থেকে আপনি কতটুকু স্পেস রাখতে চাইতেছেন। এরপরে আমি আবার এখানে কলাম 2 অ্যাড করি উইথ নাম্বার অফ কলাম। আমি এখান থেকে নাম্বার অফ কলাম বাড়াইতেছি, 3টা কলাম আমি নিলাম। তো সবগুলো আমি সমান রাখতেছি। তো ওকে যদি ক্লিক করি, এই যে আমার এই টেক্সটটা 3টা কলামে ডিভাইড হয়েছে। এখন আমি যদি এটারে পোর্ট্রেট করি, ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করি, সরি পোর্ট্রেট না, এটারে ডিলিট করি এখান থেকে। চেঞ্জ কি হয়েছে, প্রবলেম কি, আচ্ছা ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ রাখতে হবে। পোর্ট্রেট, এটা যদি আমি পোর্ট্রেট বা লম্বা করি তাহলে হচ্ছে 3টা কলাম আর কি আমার আসে না, যার কারণে আমার এটা দিতেছে না। সমস্যা নেই, আমি এইখান থেকে যেটা দেখাতে চাইতেছিলাম ওটা তো দেখতেই পেলাম। তো কাস্টম কলামে যায়, এরপরে আমি এইখান থেকে 3, 4ও করতে পারি, ওকে দিলাম। সরি এই জায়গাতে টেক্সট কিছু কাটছিলাম আমি, তো ওইটা আমি হচ্ছে হ্যাঁ আচ্ছা এখন আবার পেজ আছে আমার হচ্ছে পোর্ট্রেটে, এটার আমি ল্যান্ডস্কেপে নিলাম, কলাম মোর কলাম 2, 3, 4, ওকে। হ্যাঁ এই জায়গায় আমার 4টা কলাম হয়েছে, বাট যেহেতু টেক্সট মেবি সিলেক্ট করা ছিল না কলাম, আচ্ছা আমার 4টা কলাম হওয়ার জন্য ইনাফ টেক্সট নাই, যার কারণে হচ্ছে হইতেছে না। তো এই আর কি আমরা কলাম এইভাবে সেট করতে পারি। এরপরে আসে আমাদের আর কি ব্রেক, পেজ ব্রেক। এইখান থেকে আপনি হচ্ছে কলাম ব্রেক নেবেন না পেজ ব্রেক নেবেন, ওইগুলা টেক্সট র্যাপিং। তো টেক্সট র্যাপিংটা হচ্ছে আপনি যখন ইমেজ, আচ্ছা ইমেজ মনে হয় আমরা আনি নাই, তো আমরা ইমেজ ইমপ্লিমেন্টটা একটু দেখব। তো নেক্সট পেজ, এখান থেকে আমরা হচ্ছে নতুন পেজ ক্রিয়েট করতে পারি। আবার ব্রেক দেওয়ার নেক্সট পেজ যদি দিই আমার নতুন পেজ আসবে। তো এইভাবে আমরা নতুন পেজ নিতে পারি, ব্ল্যাঙ্ক স্পেস রাইখা তারপরও। তো
তো এরপরে হচ্ছে হলো আমরা ধরেন এই জায়গা থেকে ইমেজ ইম্পোর্ট করাটা ভুলে গেছি দেখাইতে। তো এখান থেকে আপনি ইমেজ কয়েকটা জায়গা থেকে নিতে পারেন, দিস ডিভাইস মানে আমার লোকাল ডিভাইস থেকে। আর যদি আপনার এটা পেইড বা অরিজিনাল মাইক্রোসফট অফিস হয়, আপনি স্টক ইমেজের স্টক পাবেন একটা, অথবা অনলাইন থেকে নিতে পারেন। আমি দিস ডিভাইস সিলেক্ট করলাম কারণ সচরাচর আমরা আমাদের পিসি থেকেই নিই। তো এখান থেকে আমি হচ্ছে হলো ধরেন এই ইমেজটা নিব। তো ইনসার্ট, এই যে এটা নিলাম এখানে, বাট আমার এটা আরও উপরে দরকার, তো আমি এই জায়গা থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। করার পরে নর্মালি এই যে ছোটো বড়ো করতে পারি এইখান থেকে। এখন এটার আমি মুভ করাইতে পারি না ওইরকমভাবে ফ্রিলি। তো ফ্রিলি মুভ করার জন্য আমার হচ্ছে এটারে সব ফ্রন্টের টেক্সট থেকে ফ্রন্টে আনতে হবে। দেন এখন আমি এটারে যে কোনো জায়গায় মুভ করতে পারি, অর্থাৎ এটা আমার এখন পেজের সাথে কোনো ইন্টারেক্টিভ না, আমি যে কোনো জায়গায় ইচ্ছা করলেই এটাকে রাখতে পারি। অ্যান্ড এটারে ড্র্যাগ একবার দেখানো যাবে। আচ্ছা, তো ইনসার্ট পিকচার দিস ডিভাইস, এরপরে আপনার ইমেজ যেখানে আছে ওইখান থেকে আপনি লোকেশন সেট করবেন। আমারটা ধরেন এইখানে ইমেজের মধ্যে আছে, আপনারটা ডাউনলোডে থাকতে পারে। তো এটা আপনাদের যেখানে থাকে যারটা সেইখান থেকে আপনারা সিলেক্ট করবেন। করার পরে ধরেন আমি এটা নিলাম ইনসার্ট। এখন এটা আসবে কোন জায়গায়, আমার কার্সর যেখানে থাকে পেজের ওইখানে। তো এরপরে এটারে আমি ড্র্যাগ ড্রপ করে মুভ করাইতে পারি, বাট আমার কিছু অপশন আছে। কি অপশন? এখান থেকে দেখেন, এই অপশনটা যদি ইন লাইন উইথ টেক্সট সিলেক্ট করা থাকে, যেহেতু এটা আমার কলাম তার কারণে মেবি এখানে আসতেছে না, দাঁড়ান কন্ট্রোল জেড জেড, আচ্ছা হ্যাঁ, ইনসার্ট পিকচার দিস ডিভাইস, তো হ্যাঁ এই তো আসছে। তো এটার আমি হচ্ছে এই পাশে যদি আনতে চাই আসবে না, কারণ হচ্ছে আমার ইমেজটা অনেক বড়। তো এটাকে আমি যদি একটু ছোট করি, এই যে এই পাশে চলে আসছে। তো এখন ইনলাইন অর্থ হচ্ছে আপনার একটা প্যারাগ্রাফের মধ্যে এই জায়গায় টেক্সটটা শেষ হয়েছে, এরপরে ইমেজটা ওই প্যারাগ্রাফের টেক্সটের মধ্যেই আসে, এরপরে ইমেজটা যেখানে শেষ হয়েছে ওইখান থেকে আবার আপনার টেক্সট শুরু হবে। তো এটা ইমেজ রাখার জন্য কোনোভাবে ভালো প্র্যাকটিস না। তো আমরা নর্মালি যখন ইমেজ রাখি ওয়াটারমার্কের জন্য আন্ডারলাইন করে দিই। এটা একেবারে ধরেন সব টেক্সটের নিচে থাকে, এই যে টেক্সটগুলো এখানে দেখেন ইমেজের উপরে দিয়ে দেখা যাইতেছে। আর যদি আমাদের টেক্সটটা মানে ইমেজটা টেক্সটের নিচ উপরে রাখতে হয়, অর্থাৎ নর্মালি আমরা ইমেজ যেভাবে ইউজ করি এর জন্য আমরা হচ্ছে সব টেক্সটের উপরে রাখি। তো এই লাস্টের এই দুইটা অপশনই আমরা ইউজ করি। তো এরপরে এটা যখন আমরা দিই, এটাতে হোভার করার পরে আমার নাম দেখে দিচ্ছেন, আচ্ছা ইন ফ্রন্ট অফ টেক্সট এই মেনুটার নাম। তো এটা যখন দেই, এখন আপনি যদি দেখেন আমার টেক্সটগুলা সব আমার এই ইমেজের নিচে আছে। তো এখন আমি এইখান থেকে এটারে আমি ড্র্যাগ ড্রপ করে যে কোনোভাবে ছোট বড় করতে পারি। তো এইটারে আরেকটা ইন্টারেস্টিং ওয়েতে কাজ করাই আমরা, কারণ আমরা নর্মালি এই কাজটা বা এই ইমেজগুলো ইম্পোর্ট করি হচ্ছে সিভিতে বসানোর জন্য। তো সিভিতে সচরাচর আমরা হচ্ছে সার্কেল ইমেজ ইউজ করি। তো এটার জন্য আমাদের এখানে ক্রপ ক্লিক করতে হবে। আপনি যদি এই ইমেজটাকে নিতে চান মানে ক্রপ করতে চান, ক্রপ, কিন্তু নর্মালি আমরা ক্রপ করি না, কারণ ক্রপ তো হচ্ছে বাইরের থেকে করে আনতে পারি, বাট আমরা ইউজ করি হচ্ছে ক্রপ টু শেপ। তো এইখান থেকে আপনার যেই শেপগুলো আছে আপনি চাইলে যেই কোনো শেপে এইখান থেকে আপনার এই ইমেজটাকে ক্রপ করতে পারবেন। তো নর্মালি আমরা বললাম তো যে আমাদের সিভিতে যেহেতু ইউজ করি ইমেজ, তো আমরা সার্কেল ইউজ করব। তো এটা ওভাল হয়েছে, তো আমি যদি শিফট অ্যান্ড হচ্ছে না শিফট না সরি অল্টার, আচ্ছা এটা মনে হয় সার্কেল হয়েছে। তো এটা আপনি এখান থেকে ড্র্যাগ ড্রপ করে যেরকম আসে আর কি আপনি সার্কেল করার পরে এরপরে হচ্ছে এটারে জাস্ট শিফট আর অল্টার চাপ দিয়ে এরপরে ছোট বড় করবেন,
করার পরে হচ্ছে আপনার যেখানে বসাইতে হয় ওইখানে বসাই দিবেন। এরপরে আপনার ধরেন এটার একটু উপরে নিচে করতে হতে পারে, তো তখন আপনি হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, আচ্ছা ফিল ফিট, ইমেজ যদি একটু ড্রপ বেকাতারা হয় বা ট্যামাটুমা হয়, অনেক সময় ইমেজ সাইজ মতো হয় না, যার কারণে বাঁকাতারা হইতে পারে, একটু বাঁকা ঝোঁকা হয়, তো ওটার জন্য ফিল দিবেন। ফিল দেওয়ার পরে এইভাবে ফিল আপনার কোন জায়গায় ইমেজটা হবে সেটা এইভাবে সিলেক্ট করে দিবেন। এখন আমার ইমেজের ধরেন সেন্টার এই জায়গায়, কিন্তু আমার হচ্ছে হলো ফেস দরকার উপরের, তাহলে আমি তখন এইভাবে হচ্ছে হলো ফিল থেকে এটারে সিলেক্ট করে দিয়ে দেন ওকে, এইভাবে হচ্ছে আমরা ইমেজ বসাইতে পারি। তো এই হচ্ছে আমার মোটামুটি ওয়ার্ডের বেসিক কাজ। তো এখন প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া আমরা এত কষ্ট করে এত কিছু শিখবো কেন? তো শিখাবো কেন সেটা জানার আগে আমরা জানি যে এইটা করলে আমরা কি করতে পারি। এইটা করলে আমরা মার্কেট প্লেসে সিভি মেকিং করতে পারি। তারপরে হচ্ছে হলো আপনি সিভি মেকিংটাই এখন সবচেয়ে বেশি চলে, কারণ ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং যে চলে না সেটা আমরা ওরিয়েন্টেশন ক্লাসেই বলছি, তো ওইটার ব্যাপারে আমরা নাই বললাম। তো মেইন স্ট্রিমে আমরা হচ্ছে সিভি মেকিংয়ের জন্য এটা তৈরি করি, মানে ওয়ার্ড ইউজ করি। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই সিভি মেকিংয়ের জন্য আমরা এত কষ্ট করব, একটা সিভি কেন এত কষ্ট করে তৈরি করব? তো অনেকেই আপনাদের মধ্যে বাংলা সিভি দেখছেন, কেউ কি হলো ছেলেরা মনে হয় এটা বেটার বলতে পারবেন, কারণ আপনারা যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করছেন, দোকানে গেছেন, ভাই আমার একটা সিভি বানায় দেন, 30-40 টাকা নিচে একটা বাংলা সিভি ধরায় দিছে, অনেকেই হয়তো বা জানেন। তো ওই সিভিটা নর্মালি ওই রকম কোনো ডিজাইন বা কিচ্ছু থাকে না, জাস্ট সবার জন্য একটাই সিভি থাকে, একই লেখা থাকে, আপনার নাম, জন্ম তারিখ, আপনার বাপ মার নাম বা হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম, এরকম আপনার যে ইনফরমেশনগুলো থাকে প্রত্যেকের জন্য জাস্ট এই ইনফরমেশন চেঞ্জ করে সবারটা সেম অবজেক্টিভ, সেম অ্যাবাউট মি, এইগুলাই থাকে। তো ওই টাইপের যে সিভিগুলো থাকে ওইগুলো হচ্ছে হলো নর্মালি বাংলাদেশের যে জব মার্কেট প্লেস বলেন, অ্যাভারেজ জব মার্কেট প্লেস বলি আমরা, তো ওই মার্কেট প্লেসগুলোতে যেমন হচ্ছে গার্মেন্টস সেক্টরে, তারপরে ধরেন হচ্ছে আমরা কি বলি ওইটাকে, এই যে শোরুম সেক্টরে যা সেলসম্যান, এই টাইপের যে জবগুলো, এই ধরনের জবের জন্য ওই টাইপের সিভিগুলো ইউজ করে। তো বাট বাংলাদেশের বাইরে বা আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কথা যখন বলতেছেন বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কথা যখন বলতেছেন, তখন কিন্তু সিভির ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে যায়। আমি যদি আপনাকে এখানে গুগলে যা সার্চ দিয়ে দেখাই যে ডাটা এন্ট্রি প্রফেশনাল সিভি স্যাম্পল PLE ইন্টার যদি দেই ইমেজ থেকে, এইখানে দেখেন এদের সিভির ডিজাইনগুলা ডাউনলোড করতে পারলে মেবি আপনাদেরকে দেখাতে পারতাম। সেভ ইমেজ, আচ্ছা আমি দুইটাই দেখাই। তো এদের এই যে সিভিগুলাতে দেখেন কীরকম পরিমাণে হচ্ছিল তারা ডিজাইন বলেন বা হচ্ছিল একেবারে মিনিমালের মধ্যে। এই সিভিটার মধ্যে এক পেজে যতগুলো ইনফরমেশন ধরছে, যে কি কি ইনফরমেশন ধরেন কি কি আনছে, সামারি আনছে, এক্সপিরিয়েন্স আনছে, কই কই ভলান্টিয়ারিং করছে বা এক্সট্রা কারিকুলাম কি কি অ্যাক্টিভিটিস আছে সেইগুলো আনছে, এরপরে এডুকেশন আনছে, কি কি ল্যাঙ্গুয়েজ পারে সেটা আছে, কি কি সার্টিফিকেশন আছে, কি কি স্কিলস আছে, আর তার কি কোন কোন দিকগুলা বা কোন কোন স্কিলসগুলা স্ট্রং বা এইটার জন্য সে রিকমেন্ডেড হইতে পারে, সেইগুলা সে একটা পেজের মধ্যে খুব সুন্দরভাবে সাজাইছে। এইটা একটা সিভি। এরপরে আমি আপনাকে সেকেন্ড সিভিটা যদি দেখাই, এটা অনেক ছোট, মেবি হচ্ছে হলো ব্লারি হবে। আচ্ছা যাই হোক, আমরা জাস্ট লেআউটের কথা বলি। তো এই সিভিটা লেআউটের ক্ষেত্রে ওনার ইমেজ এইখানে, ওনার অ্যাবাউট আর ওনার সম্পর্কে কিছু এখানে, তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আছে,
তারপর সে কি কি ল্যাঙ্গুয়েজ পারে সেটা আছে, তারপরে তার বিভিন্ন ইনফরমেশন সে একটা পেজের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সাজাইছে। তো এই সিভি ডিজাইনগুলা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক সুন্দর একটা আপনার এন্ট্রি হইতে পারে। কীরকমভাবে, আমরা যদি ইনভেটোতে যাই, ইনভেটো, জি বলেন। ভাইয়া আমি একটা ইমেজ হচ্ছে যে কি অ্যাডজাস্ট করা ট্রাই করতেছি সার্কেলের মধ্যে, বাট আমি ফিল অপশনটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ফিল অপশনটা আপনি এখন ক্লাসটা ফলো করেন, পরে যখন আপনি ভিডিওটা পাবেন তখন প্র্যাকটিস করেন। এই যে এইখান থেকে ক্রপের নিচে এই ফিল অপশনটা পাবেন। এখন আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি যদি মার্কেট প্লেস, এটা একটা, এখান থেকে আমরা বিভিন্ন ভিডিও টেমপ্লেটস বলেন, ইমেজ বলেন, তারপরে সাউন্ড ইফেক্ট, অনেক কিছু এই জায়গায় পাওয়া যায়। তো আমি এখানে সিভি লিখে একটু সার্চ দিই, সিভি টেমপ্লেটস। তো একটু ওয়েট করি। তো এইখানে দেখেন আমার অনেকগুলা সিভি টেমপ্লেটস আসছে। তো সিভি টেমপ্লেটস, এই যে শো অল। তো এইখান থেকে এই সিভিগুলো হচ্ছে বিক্রি করা যায়, মানে সেল করা যায়। তো এখন আমি যদি এটাতে ক্লিক করি, ইনভেটোতে এর আগে দেখা যেত যে কত সেল করছি। আচ্ছা, এটা মেবি সাইন ইন করলে দেখা যাবে। ওয়েট, কন্টিনিউ, all items, CV আচ্ছা, এইখানে মার্কেট প্লেসের যে ডিজাইন চেঞ্জ করা লাগছে, সমস্যা নেই। আমরা সিভি টেমপ্লেটস সেল BUY ওপেন, ক্রিয়েটিভ ওপেন। তো আমি এই কটাই ওপেন করি। হ্যাঁ, এই যে এইখানে দেখেন, এই যে আসছে আমাদের। তো এইটার মধ্যে আমার এই যে একটা সিভি, এটা যদি আপনি প্র্যাকটিস করেন কতক্ষণের মধ্যে ডিজাইন করতে পারবেন একটা, আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন তো $5 করে এই সিভিটা। তো এই সিভিটা 2টা সেল হয়েছে মার্কেট প্লেসে। তো যেহেতু এইগুলা টেমপ্লেটস, তার মানে আপনি একটা সিভি যদি ডিজাইন করেন ওইটাতেই আপনি ইনফরমেশনগুলো চেঞ্জ করে করে সেল করতে পারবেন আপনি সবার জন্য। তার মানে উনি একটা সিভি ডিজাইন করে $10 ইনকাম করছে। এরপরে এইখানে যদি দেখি, এই সিভিটাও সেম, 2টা সেল হয়েছে। আরেকটা সিভি দেখছিলাম যেটাতে অনেকগুলা সেল হয়েছিল, ওইটা মেবি সরায় ফেলাইছে। তো এইগুলাতে প্রত্যেকটাতেই মোটামুটি 1-2টা সেল আছে, মানে এই প্রত্যেকটা সিভি কেউ 1-2বার কিনছে। কেনার পরে এখন সে ওটারে কপি করুক আর যাই করুক, আপনি একটা সিভি বানানোর পরে ওই সিভিটা যদি আপনি ইউনিক ডিজাইন তৈরি করতে পারেন, ওই সিভিটা $8 সেল করছে উনি এই একটা সিভি। এখন এটা যে কিনছে ও নেওয়ার পর পাবলিক করে দিছে, বাট ও তো ওর $8 ইনকাম করে ফেলাইছে। এখন যে পাবলিক করছে ও তো আর হচ্ছে সেল করতেছে না, ও জাস্ট সরাসরি টেমপ্লেটসটা পাবলিক করে দিছে, বাট এ কিন্তু একটা সিভি ডিজাইন করে $8 ইনকাম করছে। তো এইরকম আপনারাও বিভিন্ন মার্কেট প্লেস আছে, এইটা যেমন আছে ইনভেটো, তারপরে এইখানে হচ্ছে হলো এই সিভি, এইটাতেও সিভি সেল করে, এই যে $12 একটা সিভি। এইখানে সিভির অনেক দাম আছে, প্রিমিয়াম সিভিগুলা। তো এগুলা ডিপেন্ড করে ডিজাইনের উপরে। তো আপনার এইখানে সিভি ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি একটু বলি, যে ডিসকাশন যদি করি, সিভি ডিজাইন হচ্ছে হলো মেইনলি ডিপেন্ড করে আপনার ডিজাইন সেন্স কতটুকু, বা হচ্ছে আপনি কতটুকু ডিজাইনের মধ্যে আপনার ক্রিয়েটিভিটি আনতে পারেন। কারণ দেখেন, একটা সিভির মধ্যে কিন্তু মোটামুটি সবার কথা না বলি, সব ডিজাইনেই কিন্তু একটা মেইন স্ট্রাকচার থাকে, যে একপাশে একটা কালো বার থাকবে, ডান পাশে সাদা একটা পার্ট থাকবে, বা হচ্ছে এখানে 2টা ডিফারেন্ট কালার থাকবে, দেন এই পাশে হচ্ছে হলো কিছু স্কেল থাকবে, বা হচ্ছে হলো কি
কাজ শিখছে সেটা থাকবে, আর এই পাশে হচ্ছে হলো তার ইনফরমেশনগুলো থাকবে। এটা হচ্ছে হলো বেসিক্যালি সব সিভিরই মেইন স্ট্রিমে আপনি বলতে পারেন যে স্ট্রাকচার। বাট এর বাইরে বা এই স্ট্রাকচারটার মধ্যেই দেখেন এইটা একটা ডিজাইন করছে, এই একটা ডিজাইন করছে। ডিজাইনগুলো যদি একটু বড় করতে পারতাম বেটার হতো, বাট মেবি হবে না। আচ্ছা হয়েছে। তো এইখানে যদি এসিবিটা দেখেন, এইখানে এই যে ডিজাইনটা করছে, ওয়েট, ওপেন উইথ নিউ ট্যাব অ্যান্ড ওপেন উইথ নিউ ট্যাব। ওকে, তো এইখানেও এর স্ট্রাকচারটা কিন্তু এই যে একটা কলাম, দুইটা কলাম আছে এখানে, এই পাশে কন্ট্যাক্ট, এডুকেশন, স্কিল, এই পাশে প্রোফাইল, তারপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন অ্যাড করছে। এইটাতে দেখেন এইটাও সেম স্ট্রাকচার ফলো করছে, বাট ডিজাইনটা কিন্তু ক্রিয়েটিভ। এই দুইটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনি কোনো সিমিলারিটি খুঁজে পাবেন না, বাট এইখানে কিন্তু দুইটা ফুল ডিজাইন, কমপ্লিট ডিজাইন সে করছে, বা মানে দুইজনে আলাদা আলাদা ডিজাইন করছে। অ্যান্ড এই ডিজাইনের কারণে এই টোটাল সিভিটা, মানে এটা সিভির প্যাক, এখানে কভার ফটো, কভার পেজ আছে, প্রপোজাল লেটার আছে, এই টোটাল কভার মানে প্যাকটা হচ্ছে হলো $700 সে সেল করতেছে। অ্যান্ড অবশ্যই সেল হইতেছে বিধাই সেল করতেছে। এখানে সেল অ্যামাউন্ট হাইড করা, মানে কয়টা সেল হয়েছে সেটা হাইড করা। আচ্ছা, 15টা রিভিউ আছে অলরেডি। তো আপনি যদি দেখেন, হ্যাঁ, তো 15টা রিভিউ আছে, মানে হচ্ছে হলো এর মধ্যে যদি 15 জন নাও কিনে 10 জন তো অন্তত কিনছে, তাহলে চিন্তা করেন যে $700 দিয়া কেউ একজন সিভি কিনতেছে। আপনি বুঝেন, চিন্তা করেন যে প্রিমিয়াম ডিজাইনটা কত। সো আপনার ডিজাইনটা ওই লেভেলে যাইতে হবে যে আপনার সিভি এই দামে সেল হয়, তখন আপনি হচ্ছে হলো আপনারে বলতে পারবেন যে না আমি একজন। এগুলা কিন্তু ওয়ার্ডেই ডিজাইন করা, আমি আপনার ডিজাইনও কিছু করে দেখাবো, মানে বেসিক স্ট্রাকচারগুলো ডিজাইন আমি দেখাবো যে কীভাবে বেসিক্যালি ডিজাইনগুলো আনতে হয়, উঠাইতে হয়। বাট আমি তার আগে আপনাদেরকে দেখাইতেছি যে মার্কেট প্লেসগুলোতে কীরকম অ্যামাউন্টে এটার চাহিদা এখনও আছে। এই এআইয়ের যুগেও কম্পিটিশন চলতেছে। এই যে দেখেন $9 সিবি বিক্রি হয়, $12 সিবি বিক্রি হয়। এখন দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? ওই যে ডিজাইনের মধ্যে কার ডিজাইন কতটা প্রিমিয়াম মনে হয়। তো এই হচ্ছে হলো আমার আপনাদের প্রতি যে আপনাদেরকে মার্কেট প্লেসের কথা দেখাইলাম। এরপরে এখানেও আরও আছে, এইগুলোতে $1, $6, $5 অনেক বিক্রি হয়, অনেক রকম। এগুলো কমন ডিজাইন হয়ে গেছে এখন, কারণ আপনি যদি সিভি ডিজাইন লিখে সার্চ দেন, এইরকম 5টা ডিজাইন আপনার চোখে নর্মালি এমনিতেই আসবে। যেমন আমি এখানে সিভি টেমপ্লেটস লিখে সার্চ দিয়েছি, আমি যদি এটার ইমেজ সেকশনে যাই, দেখেন 1টা 2টা 3টা 4টা, এরপরে এই যে 5টা 6টা 7টা। এটা যদিও ইনভার্স করছে একটু এই করে, বাট স্ট্রাকচারটা সেম। এই যে 7টা 6টা। তো এইরকম আপনি যদি একটু স্ক্রল করেন, এই ডিজাইনটা কিন্তু মানে এই লেআউটটাই কিন্তু কমন, বাট প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিছু না কিছু ইউনিক আছে। এই জায়গায় হচ্ছে হলো নাম ইউজ করার পাশাপাশি কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিছে, এই কন্ট্যাক্ট ইনফরমেশনের সাথে ইমেজ দেয়ই নেই। বা এগুলো সবই কিন্তু প্রফেশনালি অ্যাপ্লাই করে, বা এগুলো কিন্তু সবাই প্রফেশনালি ইউজ করে। তো এইটাই হচ্ছে হলো সিভি ডিজাইনের আর্ট। এটা একটা আর্ট হিসাবে আপনাদের নিতে হবে, অ্যান্ড ওইভাবে আপনাদের প্র্যাকটিস করতে হবে। দেন হচ্ছে আপনারা যা নিজের একটা ক্রিয়েটিভ ডিজাইন এক্সপ্লোর করতে পারবেন, তখন আপনারা হচ্ছে হলো এটা মার্কেট প্লেসেও আপলোড করে সেল করতে পারবেন, অ্যান্ড আপনারা কন্টিনিউস করতে পারবেন। তো এতক্ষণ এত কথা বললাম, এখন তাহলে আমরা দেখি যে ডিজাইনগুলো আমি বলতেছি যে আমাদের মানে ওয়ার্ডে করা সম্ভব, কিভাবে করে। তো এটার জন্য ধরেন আমি পুরো পেজটাকে ব্ল্যাঙ্ক করি, কন্ট্রোল অল্ট ডিলিট। যেহেতু আমি কাস্টম ডিজাইন করব, তো সেই ক্ষেত্রে আমার এটার মধ্যে আমি কোনো মার্জিন টার্জিন কিচ্ছু রাখবো না। তো এর জন্য আমার লেআউট মার্জিন, কাস্টম মার্জিন, তারপর আমি টপ মার্জিন 0, লেফট মার্জিন 0, সব মার্জিনগুলা 0 করে নিব। অ্যান্ড দেন পেজ পোর্ট্রেট ঠিক আছে, অ্যান্ড ওকে। তো এটা আমি ওকে করে নিছি। এখন আমার কার্সর এখানে আছে। তো
তো দেখা যাইতেছে না, যদিও সমস্যা নেই, আমার কার্সরের কাজ নাই। তো এখন আমার হচ্ছে হলো ফার্স্টে আমি একটা আইডিওলজি সেট করি যে এই ডিজাইনটা আমি করব, মানে আমার একটা ইন্সপায়ারেশন সেট করি যে এটা আমার ইন্সপায়ারেশন। এটা ওকে, এইটাই আমি নেই। আমি আপনাদেরকে জাস্ট স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করা দেখাই, টেক্সটগুলো আমি দেখাবো না, কারণ অত সময় আসলে আমরা নিয়ে এর পরে। আচ্ছা, এটা এভিআইএফ, এটা একটু টাফ হয়ে যাবে, মানে সেভ ইমেজেস, WBP, সেভ ইমেজেস, আচ্ছা জেপিজি পাইছি, ওকে। তো এইটাই আমরা করি। তো যেহেতু বললাম যে সবগুলার স্ট্রাকচার মোটামুটি সেম, এখন বাকিটুকু আপনাদের নিজের ক্রিয়েটিভিটি দেওয়া হচ্ছে হলো এক্সপ্লোর করতে হবে যে আপনি কীভাবে ডিজাইনটা করবেন, অথবা আমরা এইখানে যেটা ছিল এটাও করতে পারতাম। ওকে, যাই হোক, সেটা আমরা করতেছি, শুরু করতেছি। হয়ে গেল, ওয়ার্ড ডাউনলোড করলাম মাত্র, কোনটা, এটা, ওকে। তো এটা আমি মাত্র ডাউনলোড করছি, তো আমি আপনাদেরকে এই স্ট্রাকচারটাই করে দেখাই একটু। স্ট্রাকচারের কথা যখন বলতেছি, তো প্রথমে আমার এই জায়গায় কালার আছে, কি ব্ল্যাক কালার আছে, তো ব্ল্যাক কালারের উপরে ইমেজ। তো আমার ব্ল্যাক কালারের একটা সাইড বার লাগবে, তো এর জন্য আমি হচ্ছে হলো শেপ আনতে পারি। তো ইনসার্ট থেকে শেপস, একটা শেপ নিলাম, অ্যান্ড আমি শেপটা ড্র করতে হবে এখানে। ওকে, তো এরপর এটার আমি হচ্ছে হলো আমার অ্যালাইনমেন্টটা ঠিক করি এটার। এখন ডিজাইনের ক্ষেত্রে এটা কতটুকু আসছে বা কতটুকু আনছে সেটার উপর অনেকখানি আমার ডিজাইন প্রেফারেন্সটা হচ্ছে ই করবে। তো অ্যারাউন্ড 80% এই পাশে হোয়াইট কালার আর 20% এই পাশে ব্ল্যাক কালার। তো আমিও এইভাবেই সেট করি, আর একটু বাড়াই, ওকে। তো এই জায়গা থেকে এখন শেপটার ফিল চেঞ্জ করতে হবে। তো ফিলের জন্য আমার যেতে হবে হোম, ও আচ্ছা, শেপ ফরম্যাট থেকে শেপ ফিল, আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম। তো এরপরে হচ্ছে হলো আমার এই জায়গায় একটা ইয়েলো কালারের রিম আছে, এই যে এটা যদি আমি একটু জুম করি, তো এই রিমটা আনতে হবে। তো রিমের জন্য আমি আবার ইনসার্ট, শেপ, লাইন, লাইন সিলেক্ট করার পরে আমি এখান থেকে একটা আন্ডারলাইন, আগে আমি লাইন টানি। তো শেপ শিফট চাপ দিয়ে যদি আমি এটা টানি, তাহলে হচ্ছে হলো আমার এই লাইনটা একেবারে সোজা হবে। আর যদি শিফট ছাড়া এমনিতে নর্মালি টানি, তখন এটা একটু বাঁকা হয়। তো এটা আবার সোজা করার জন্য হ্যাসেল। তো আমি প্রথমেই শিফট চাপ দিয়ে ধরেই তারপরেই করি, অ্যান্ড এই পর্যন্ত নিলাম। অ্যান্ড নেওয়ার পরে আমি আগে হচ্ছে এটার কালার চেঞ্জ করি, শেপ আউটলাইন হচ্ছে ইয়েলো কালারের, আর এটা একটু মোটা হবে। তো এখান থেকে আচ্ছা, শেপ ফরম্যাট, শেপ, আচ্ছা এইখানেই তো ছিল, align left center, no 0 0 0, fill outline, format shape, আচ্ছা এই তো পাইছি, আমরা উইথ পাইছি, ফরম্যাট শেপ। এই জায়গা থেকে এটা আসছে হচ্ছে হলো আমি এটাতে যখন কার্সর রাখে এখানে ফরম্যাট শেপ ক্লিক করছি, তখন আমার এই পাশে সাইড মেনু ওপেন হয়েছে, এখান থেকে উইথ আমি শিফট এটার একটু মোটা করতে পারবো। তো আমি এটার 3 পিটির মতো নেই, হ্যাঁ 3 পিটি, আচ্ছা 3 পিটিতে, হ্যাঁ ঠিক আছে, এটাই রাখি। তো এখন এটারে আমি হচ্ছে এই জায়গায়, ওকে। তো এখন আমি জুম করে একটু দেখি এটা টোটাল, আচ্ছা এর নিচ দিয়ে একটু কম হয়ে গেছে, তো আমি শিফট চাপ দিয়ে ধরে আর একটু বড় করে দিলাম।
উপর থেকে আমি আরেকটু জুম করে দেখি সব ঠিক আছে কিনা। আর যদি মনে হয় যে আমি বর্ডারের সাথে সেট করতে পারতেছি না, তখন আপনি বাইরে বের করে দিবেন, কারণ এই জায়গায় বাইরে যেগুলো থাকে পেজের ওইগুলো বোঝা যায় না। তো এটা হচ্ছে হলো আমার নর্মাল স্ট্রাকচারটা, এখান থেকে মোটামুটি ওকে। তারপর নিচে একটা রিম আছে, তো আমরা ওই রিমটাও অ্যাড করব। আবার আরেকটা শেপ, ইনসার্ট শেপ, তো স্কোয়ার শেপ নিব একটু, কন্ট্রোল জেড, জেড, আচ্ছা ইনসার্ট শেপ, এটুকু রাখলেই মেবি ফাইন। হ্যাঁ, তো আমি এটার হচ্ছে হলো মুভ করা এইখানে নিয়ে, তো আপনি চাইলে আরো কি দিয়েও করতে পারেন এটারে মুভ করানো। তো আমি এরপরে শেপ ফিল ইয়েলো কালার, তো আমার কালারটা অ্যাকচুয়ালি আমি ম্যাচিং করতে পারতেছি না, কারণ আমার ডিজাইন সেন্স ওইরকম নাই যে আমি একটা ডিজাইন স্ট্রাকচার করে স্ট্রাকচারটা একটা ডিজাইন করব। তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি, তো কেউ গালাগালি করেন না। তো এখন যেটা আমার ইমেজ আনতে হবে, তো ইমেজের জন্য আমরা একটু আগে দেখলাম যে ইমেজ আনি কিভাবে। তো ইম্পোর্ট বা হচ্ছে ইনসার্ট ইমেজ দিস ডিভাইস, ধরেন এটাই নিলাম। ড্র্যাগ ড্রপও করতে পারি, বাট ড্র্যাগ ড্রপ করলে আবার সময় নেয়। ইনসার্ট, তো এখন এটা যেহেতু সবার নিচে আছে, তো আমার এটারে উপরে আনতে হবে। তো সবগুলার উপরে আনলাম, আনার পরে হচ্ছে হলো আগে আমার এটারে ছোট করতে হবে, সাইজ আমার শেপ নিতে হবে যে এই সাইজে আমি আমার এটা রাখতে চাইতেছি। এরপরে হচ্ছে হলো ক্রপ, ক্রপ টু শেপ। হ্যাঁ, তো এটা আমি আমার শেপে আনলাম। এখন এটা তো শেপে তো আসলো, বাট এই জায়গায় আমার এই শেপ ইমেজটার পাশে আবার একটা কি আছে, বর্ডার আছে ইয়েলো কালারের। তো আমি এই বর্ডারটা যদি আনতে চাই, তখন আমার এই জায়গায় পিকচার ফরম্যাট, পিকচার বর্ডার, এই জায়গা থেকে আপনি হচ্ছে হলো ইয়েলো কালার সিলেক্ট করে দিবেন, অ্যান্ড দেন আবার এখানে ক্লিক করে পিকচার ফরম্যাট, পিকচার বর্ডার, বর্ডার উইথ এখান থেকে বাড়ায় দিবেন, এই তো ওকে। তো এই হচ্ছে হলো আমার ইমেজের সিলেক্ট, ইমেজ আমি আনলাম। দেন এরপরে হচ্ছে হলো নর্মালি আপনারা যেভাবে টেক্সট আনতে হবে, আচ্ছা দাঁড়ান আমি দেখাইতেছি। এখানে স্কিলস আছে, কন্ট্যাক্ট আছে, এগুলো আপনারা সেট আপ করবেন এইভাবে হচ্ছে হলো একটা নিয়ে, তারপরে ডট ডটগুলো ইমপ্লিমেন্ট করবেন, ওই যে স্কোয়ার সার্কেল শেপ নিয়ে এগুলো আনবেন। আনার পরে আমি যেটা দেখাবো যে এইখানে কিন্তু আমাদের একটা টেক্সট থেকে একটা টেক্সটের অনেক স্পেস আর একটা টেক্সটের অ্যালাইনমেন্ট অনেক আলাদা আলাদা। তো নর্মালি আমরা যেভাবে টাইপ করি ওইভাবে যদি আমরা এটা সাজাইতে চাই, তাহলে আমাদের অনেক ঝামেলা পড়তে হবে, কারণ আমরা নর্মালি এটারে নর্মাল সেন্সে কিন্তু এটারে অ্যালাইনমেন্ট করতে পারবো না, কারণ নর্মালি আমাদের অ্যালাইনমেন্ট শুরু হয় পেজের এই মাথা থেকে। তো আমি যদি টেক্সট সবগুলার এইখানে আনতে চাই, তখন আমার মাঝখানের যে এগুলা বসানো, তো এটা একটা পুরাই হ্যাসেল ব্যাপার। তো এর জন্য আমরা কি করি, আলাদা আলাদা ডিভাইডেড পার্ট আনি। কীরকম ডিভাইডেড পার্ট, ইনসার্ট শেপ, এইখানে দেখেন এই যে ফার্স্টে একটা টেক্সট বক্স বা এ আইকন থাকে, এইটাকে আমরা ইমপ্লিমেন্ট করব আমাদের ডিজাইনে। এটার মধ্যে কি হয়, একটা শেপের মধ্যে বা স্কোয়ার শেপের মধ্যে আমার একটা দেয় যেটার মধ্যে আমি টেক্সট লিখতে পারি। যেমন আমি যদি এটাতে ক্লিক করি অ্যান্ড এইখানে আমি এটারে হচ্ছে হলো আনলাম, তো আনার পরে এটার মধ্যে হচ্ছে আমি যা লিখবো, ধরেন আমি এখানে যা লিখছি, এখন আমি যদি এটারে মুভ করি, এইতো হ্যাঁ, এটাতে যদি আমি মুভ করি তাহলে আমার এটা এই টেক্সট সহ মুভ হবে। তার মানে আমি যদি এটারে হচ্ছে হলো এখানে রাখি অ্যান্ড এই পাশে যদি আমি আরেকটা টেক্সট বক্স নিয়ে অন্য কিছু লিখি, তাহলে আমার এটা
আমি আনতে পারবো। তার মানে এইখানে ডিজাইনের মধ্যে এইগুলা এইটা একটা টেক্সট বক্সের মধ্যে নিবেন, এইটুকু একটা টেক্সট বক্সের মধ্যে নিবেন, এইটুকু একটা টেক্সট বক্সের মধ্যে নিবেন। এগুলা প্রত্যেকটা টেক্সটই আপনি আলাদা আলাদা টেক্সট বক্সে নিয়ে আলাদা আলাদাভাবে কার্সর দিয়া বা মাউস দিয়া এরপরে হচ্ছে হলো ড্র্যাগ ড্রপ করা, যেটা যেখানে প্লেসমেন্ট করতে হয় ওইখানে প্লেসমেন্ট করবেন। আমি এখানে কন্ট্রোলে আমার নাম সেট করব, তো নাফিস ইকবাল TSZIN, অ্যান্ড ফন্ট সাইজ যেহেতু অনেক বড় হবে কন্ট্রোল অল, তো আমি এটারে মোটামুটি 36, আচ্ছা এটুকু রাখি আপাতত, এর বেশি না ইকবাল। তো আমি আমার এইখানে কার্সর সরানোর পর এই জায়গায় হচ্ছে হলো এই দেখা যাইতেছে একটা বর্ডার দেখা যাইতেছে, অ্যান্ড আমি যদি এটার এইখানে নেই তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালারও আছে। তো এর জন্য আমার এই শেপ ফরম্যাট, শেপ ফিল, নো ফিল মানে ট্রান্সপারেন্ট করে দিলাম, শেপ আউটলাইন, নো আউটলাইন, ট্রান্সপারেন্ট করে দিলাম। এখন যদি আমি এটাতে ক্লিক করি, এই যে জাস্ট আমার টেক্সটটা এখানে আছে। তো আবার যদি আমি এটাতে ক্লিক করি, দেন এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রাখলাম। এরপরে আমার আরেকটা দরকার, সেটাতে আমি বলবো এখন এইখান থেকে আমি চাইলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি। তো এইটার যে ফন্ট ফ্যামিলি আছে, আমি একটু স্টাইলিশ ফন্ট ফ্যামিলি চাইতেছি, যেহেতু আমার সিভি ডিজাইন করতেছি। আমি হচ্ছে কি নিলাম, সেঞ্চুরি গোথিক এটা নিলাম। ওকে, তো এরপরে সিলেক্ট করলাম, এই যে আমার এটা হয়ে গেছে। তো এরপরে আমি অল্টার চাপ দিয়ে কার্সর দিয়ে হচ্ছে হলো এটারে, আচ্ছা অল্টার না সরি, শিফট আর কন্ট্রোল চাপ দিয়ে আমি এটারে ড্র্যাগ করে নিচে নামাইলাম, অ্যান্ড নামানোর পরে এটা আমার হচ্ছে হলো ডুপ্লিকেট হয়ে গেছে। তো আমি এখন এটারে বললাম যে MENTOR মেন্টর অ্যান্ড ওয়েব DE, সরি অনেক বড় হয়ে গেছে তো লেখাটা দেখা যেতেছে না। তো আমি এটার একটু ছোট করে নিই, এটা আমি হচ্ছে হলো 20 পিক্সেলের মধ্যে রাখি। পিক্সেল ওয়েব DE VELOPER ডেভেলপার। বাট আমার কাছে মনে হইতেছে যে 20 পিক্সেলও অনেক বড় হয়ে যেতেছে, তো আমি প্রেফার করব এটারে আরো ছোট করার জন্য। তো আমি এটারে হচ্ছে হলো 18 পিক্সেল রাখি। তো এরপরে আমি কার্সর দিয়ে এটারে হচ্ছে হলো বক্সটা শেপ ডিজাইন করে সেট করি, অথবা আমি অ্যালাইনমেন্টটা সেন্টারে নিই, নেয়ার পরে ওকে এটার এর হচ্ছে ছোট হবে না, নিচের থেকে একটু ছোট করা যাবে। এরপরে কার্সর দিয়ে আমি এটারে এই পাশে রাখলাম। তো এইভাবে হচ্ছে হলো পুরা ডিজাইনটা আমি এইভাবে কমপ্লিট করতে পারবো। এখন আপনাদের কাজ হচ্ছে হলো, আমি এতটুকু দেখায় দিলাম, এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনারা সবাই একটা হোমওয়ার্ক, এটা আপনাদের জন্য, যে আপনাদের প্রত্যেকে একটা করে সিভি ডিজাইন নেবেন অনলাইন থেকে দেখা, যার কাছে যেটা মনে হয় যে সুন্দর বা আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন, এরকম একটা সিভি নেবেন। নেওয়ার পরে আপনার ইনফরমেশন দিয়া, ফেক হোক বা হচ্ছে হলো অরিজিনাল হোক, আপনার ইনফরমেশন দিয়া সিভিটা ডিজাইন করবেন বা ডিজাইনটা ডুপ্লিকেট করবেন। অ্যান্ড আপনারা এই হোমওয়ার্কটা হচ্ছে হলো আমাদের লাইফ স্কিলস কমিউনিটি নামে যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে জমা দিবেন। তো আমি আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে আপনাদেরকে লিংক দিয়ে দিব। তো যারা যারা জয়েন আছেন সবার জন্য আবারও বলি যে আপনারা সবাই প্লিজ কাইন্ডলি লিঙ্কটা দিলে সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। অ্যান্ড জয়েন হওয়ার পরে আপনাদেরকে আমি হচ্ছে এই লিঙ্কটা দিব ক্লাসের, আর এমনিতে নর্মালি আমরা ক্লাসের লিঙ্কটা ফেসবুক গ্রুপেও দিয়ে দিব, তো প্রবলেম নেই ওইটা। দেন আপনারা হচ্ছে হলো ওইখান থেকে ভিডিওটা দেখে কালকে সকালে বা এর মধ্যে, যেহেতু কালকে আমাদের নেক্সট ক্লাস, তো হয়তো বা অনেকেই করতে পারবেন না, সমস্যা নেই, বাট নেক্সট উইকে অর্থাৎ শুক্রবারে আমাদের 4th ক্লাস যেটা হবে, তো সেইখানে আপনাদের সবার হোমওয়ার্ক আমরা দেখব। তো কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে করতে পারেন এখন।
ভাইয়া ভাইয়া হোমওয়ার্ক কিভাবে জমা দিব? আচ্ছা, আপনারা নর্মালি যখন কাজ শেষ করবেন ওয়ার্ডে, তো এরপরে হচ্ছে হলো আপনার এটারে হচ্ছে ফাইল সেভ করবেন। সেভ করার জন্য আমরা এই জায়গা থেকে ফাইল ক্লিক করার পরে সেভ অ্যাজ এখানে যাবেন। এরপরে লোকেশন সেট করবেন যে কোন জায়গায় আপনার এই হোমওয়ার্কটা সেট করবেন। আমি দিস পিসি ডাউনলোড সেট করলাম এখানে। তো ডকএক্স হচ্ছে হলো আপনি যদি আবার এটা এডিট করতে চান সে তখনকার জন্য ডকএক্স সেট করবেন। বাট আপনি যেহেতু হোমওয়ার্ক পিডিএফ বানাবেন তো পিডিএফটা এইভাবে পিডিএফ সেট করবেন। সেট করার পরে এই যে পিডিএফ সেভ হয়েছে, আমি যতটুকু কাজ করছি এটা একটা পিডিএফ আকারে এইখানে আসছে। এখন এইটা তো আর আপনি ফেসবুকে দিতে পারবেন না, তো যেহেতু দিতে পারবেন না সেহেতু আপনি Ctrl+Shift+S দিয়ে স্ক্রিনশট নেবেন আপনার ডেস্কটপে। নেয়ার পরে এই স্ক্রিনশটটা যেখান থেকে আমি এতটুকু ড্র্যাগ করা, তো আমার একটা স্ক্রিনশট সেভ হয়েছে পিসিতে। আমি যদি যাই স্ক্রিনশট নাও পাই, আমি ডাউনলোডে যাই Ctrl+V দিলাম, এই যে আমার স্ক্রিনশটটা আসছে। তো এই স্ক্রিনশটটা আপনারা হচ্ছে দিবেন অ্যান্ড সেইটার নিচে আপনাদের এই যে পিডিএফটা এই পিডিএফ ফাইলটা আপনারা হচ্ছে সেইখানে দেন, অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার নাম লিখে যে ভাই আমার নামেই আমি আমার হোমওয়ার্ক এটা, এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিবেন। আর লাইফ স্কিলস কমিউনিটি আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে, অর্থাৎ এখানে যদি আমি ফেসবুকে যাই আপনাদেরকে দেখাই, লাইফ স্কিলস কমিউনিটি, এই যে এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এখানে দেখেন অনেকে হোমওয়ার্ক জমা দিছে, এই যে সবাই কম বেশি হোমওয়ার্ক জমা দিচ্ছে। তো আপনারা এইখানে হচ্ছে হলো যা আপনাদের ওই স্ক্রিনশটটা পোস্ট করবেন। এই যে দেখেন এরা একটা ফরম্যাট ফলো করতেছে সবাই, আপনার নাম, কোর্সের নাম, কি হোমওয়ার্ক করছেন সেটা, অ্যান্ড আপনার মেন্টরকে তার নাম, আর ব্যাচ নাম্বার কত, এইরকম এটা ফলো করতে হয়। আপনারা যদি এত কিছু লিখতে না চান তাহলে আপনার ব্যাচের নাম, মানে আপনার এটা তো হচ্ছে হলো ডাটা এন্ট্রি 236 মেবি, ধরুন আমার যতদূর মনে আছে ডাটা এন্ট্রি 236, হ্যাঁ 236। তো আপনারা এই নামটা লিখবেন, বা অ্যাডভান্স ডাটা এন্ট্রি পুরোটা লেখার দরকার নেই, এডিই লেখা, এরপরে হচ্ছে হলো 236, তারপরে হচ্ছে আপনি আপনার হোমওয়ার্কটা ওইখানে সাবমিট করে দিবেন। আর যেটা হচ্ছে আপনাদের পিডিএফ থাকবে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাটের মধ্যে দিয়ে দিবেন, ইনবক্সে আর কি। বুঝতে পারছেন? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? রেকর্ডেড ক্লাসটা কোথায় পাবো? রেকর্ডেড ক্লাসটা আপনারা এই আপনাদের যেই ফেসবুক গ্রুপটা এইখানে পেয়ে যাবেন। আর হচ্ছে যে আমি আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দেন আপনাদেরকে অ্যাড করে দিব, বা লিঙ্কটা এখানে পোস্ট করে দিব। অ্যাড তো আমার সবারে দেওয়া সম্ভব না, তো আমি লিঙ্কটা এখানে দিয়ে দিলে আপনারা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আচ্ছা, আমি এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করে আপনারা লাইভে থাকতেই আপনারা হচ্ছে হলো কাইন্ডলি সবাই জয়েন হবেন। আর আমি রেকর্ডিংটা অফ করে দিতেছি।